নমস্কার সকল শ্রোতা বন্ধুরা, আমি উজ্জ্বল আবারও চলে এলাম তোমাদের এই চ্যানেল গল্প বাক্স আমার নিয়ে। বিশ্ব বাংলা বিরাট গল্প ভাণ্ডার, সেই বিরাট গল্প ভাণ্ডারের মধ্যে থেকে আমরা তোমাদের সামনে তুলে ধরি কিছু বিশেষ গল্প। সেই গল্পগুলির মধ্যে কখনো থাকে ভূত প্রেতের গল্প, কখনো থাকে তান্ত্রিকের গল্প, কখনো থাকে ভালোবাসার গল্প, আবার কখনো বা থাকে প্রাপ্তবয়স্ক বন্ধুদের জন্য গল্প। এই সকল প্রকার গল্পগুলিকে শুনতেই আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল করে রাখুন, যাতে আমরা গল্প দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে গল্পগুলি পৌঁছে যেতে পারে। আজও ঠিক তেমনই একটি গল্প নিয়ে আমরা চলে এসেছি তোমাদের সামনে। আজকে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশনের একটি বিশেষ গল্প। সুলেখিকা পুষ্পা নস্কর মাইতির কলমে, নীল টিয়া সাথে তারানাথ। অবশ্যই গল্পটি পুরোপুরি শোনার জন্য সকল শ্রোতা বন্ধুকে অনুগ্রহ করে শুনবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট গল্পেতেই প্রবেশ করি। আমি তাড়াতাড়ি সিল্কের পাঞ্জাবিটা গায়ে গলিয়ে বেশ কিছু টাকা পাঞ্জাবির পকেটে রেখে হনহনিয়ে বেরিয়ে পড়লাম ধর্মতলার এক নামকরা পাখির খাবার ও ওষুধের দোকানে। ওষুধ ও খাবার বাড়িতে যতটুকু আছে, খুব বেশি হলে বড় জোর চলবে মাত্র দুধ। তাই আর দেরি না করে চলে এসেছি নতুন করে কিনার। আরও একটা সুপ্ত বাসনা আছে যদিও মনে, কাজেই ফেরার সময় একবার ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে ঘুরে যাব। কিন্তু কিশোরীকে ছাড়া ঠাকুরমশাইয়ের বাড়ি যেতে কেমন যেন মন সায় দিচ্ছিল না। এইসব 7-5 ভাবতে ভাবতে আনমনা হয়ে পাখির খাবার ও ঔষধি কিনে দোকান থেকে বেরোতে যাব। মুখোমুখি দেখা কিশোরী সেনের সাথে। আমি কিশোরীকে দেখে এক প্রকার খুশি হয়ে জিজ্ঞেস করলাম, আরে কিশোরী যে, তা এত তাড়াতাড়ি কোথায় চললে এদিকে? বিশেষ কারোর সাথে আলাপচারিতার কোনো কথা আছে নাকি? হ্যাঁ? কিশোরী দেখলাম কিঞ্চিত হেসে উত্তর দিল, আরে না না, তা কেন হবে? আসলে বেশ অনেকদিন ধরেই ভাবছিলাম ঠাকুরমশাইয়ের সাথে দেখা করে আসি, কিন্তু কিছুতেই সময় হয়ে উঠছিল না। তাই আজ বেরিয়ে পড়লাম। এইখানে আসার আগে তোমার বাড়িতে টেলিফোনে যোগাযোগ করেছিলাম। উঠান বললেন তুমি ধর্মতলার দিকেই এসেছো, তাই আর দেরি না করি ট্রাম থেকে নেমেই তাড়াতাড়ি পা চালিয়ে আসছিলাম। তুমি যদি এখান থেকে বেরিয়ে যাও তাহলে তো আজকে আর গল্প শোনা হলো না, তাই আর কি। তাহলে এখানে দেখা হয়ে বেশ ভালোই। কি বলো ভাইয়া? হ্যাঁ, খুব ভালো হয়েছে, কিন্তু এখন চলো তাড়াতাড়ি, না হলে যে গল্প শুনতে বড্ড দেরি হয়ে যাবে। তার আগে চলো বেশ কিছু তেলে ভাজা আর বেশ খানিকটা রাবড়ি আর পাসিং শোয়ের প্যাকেটটা কিনে নিয়ে যাই। হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা, তাই করি বড়, চলো। এরপর আমরা পাসিং শোয়ের প্যাকেট, বেশ কিছু আলু চপ, বেগুনি, ফুলুরি ও পাশের একটা মিষ্টির দোকান থেকে রাবড়ি কিনে নিলাম। এবার দ্রুত গতিতে পা চালালাম মঠ লেনে ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। কিছু সময় পর আমরা দুজনেই ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে এসে দেখি বাড়ির দরজা খোলা। আমরা দুজনেই ভেতরে প্রবেশ করলাম। দেখলাম ঠাকুরমশাই একজন প্রায় বৃদ্ধ বয়সী ভদ্রলোকের সাথে কথা বলতে বলতে বাইরে বেরিয়ে এলেন। আমিও কিশোরী কোনো প্রকার কোনো কথা না বলেই দাঁড়িয়ে রইলাম উঠোনের এক পাশে। এইবারে আমি আর কিশোরী একসাথে জিভ কাটলাম, বললাম, হে বাবা, ঠাকুরমশাই এরকম করে কেন বলছেন? রাগ করবেন না ঠাকুরমশাই, আসলে মা দুর্গা জলে ভাসানোর পর থেকেই অফিসের একটু কাজের চাপ বেড়েছে। এবার আর লক্ষ্মী পুজো পর্যন্ত ছুটি দিল না, তাই আর আশা হয়ে ওঠে। আর তাছাড়া আপনাদের দুজনকে কি ভোলা যায় বলুন, বিশেষ করে আপনাকে। আচ্ছা আচ্ছা, আর এসব বলে আমাকে সান্ত্বনা দিতে হবে না। তোমরা বসার ঘরে গিয়ে বসো, আমি একটু মুখে হাতে জল দিয়ে আসি। তাহলে বরং চলো কিশোরী, আমরা ঠাকুরমশাইয়ের বসার ঘরে গিয়ে বসি। আচ্ছা বেশ, তবে তাই চলো। আমিও কিশোরী নিজেদের মধ্যে আলোচনা করছিলাম সংসার, অফিস, এইসব বিষয়ে। ঠিক তখনই তারানাথ ঘরে প্রবেশ করলেন, বললেন, আরে তোমরা কি এত আলোচনা করছো বলো তো? আসার সময় কথা হয়নি নাকি? হ্যাঁ, সে হয়েছে, তবে সেটা ধর্মতলার একটা পাখির খাবার দোকানে দাঁড়িয়ে। পাখির খাবারের দোকান? না মানে বিভূতি কি পাখির খাবারের দোকানে গিয়েছিলে নাকি? আমি কিছুটা ইতস্তত হয়েই বললাম, আসলে ঠাকুরমশাই, স্ত্রী ও ছেলেকে নিয়ে হাতিবাগানে পুজোর কেনাকাটা করতে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে ছেলের একটা টিয়া পাখি দেখে খুব পছন্দ হয় এবং সেটি কিনে দেওয়ার জন্য খুব বায়না ধরে। অনেক বারণ করে নানান রকম ভাবে বুঝিয়েও কোনো লাভ হয়, তাই পাখিটাকে কিনে দিতেই হলো তাই। কিন্তু কয়েকদিন ধরে জানেন, টিয়া পাখিটার খুব অসুখ, তেমন কিছু খাচ্ছেও না, ওই পাখিদের দানার খাবার ছাড়া, তাও খুবই সামান্য। এই জন্যই ধর্মতলার একটা খুব ভালো দোকান থেকে ওষুধ আর কিছু দানা নিচ্ছিলাম। তাছাড়া পুজো শেষ হয়েছে সবেমাত্র কয়েকদিন আগে, আপনার কাছে আসা হয়ে ওঠেনি। সাথে বিজয়ার প্রণাম, মিষ্টি মুখ, এইসব তো বাকি ছিল নাকি। আর কিশোরীর সঙ্গে দেখলাম সেখানেই দেখা হয়ে গেল, তাই আর দেরি না করে আপনাদের জন্য রাবড়ি আর তেলে ভাজা নিয়ে চলে এলাম। আচ্ছা ঠাকুরমশাই,
চারিমা কি বাড়িতে নেই? না, এখনো আসা পর্যন্ত দেখলাম না তো ওকে। আমি কথা শেষ করতে ঠাকুরমশাই বললেন, চারিমা একটু রান্নাঘরে আছে। সকালে তো নারকেল ছাড়িয়ে দিতে বললো, কি যেন একটা তৈরি করবে। দাঁড়াও, আমি ডাকছি। চারিমা, একটু এদিকে আয় তো মা। এইবারে চারি ভিতর দিক থেকে উত্তরে বলল। হ্যাঁ বাবা, আসছি এক্ষুনি। চারি বসার ঘরে প্রবেশ করে আমাকেও কিশোরীকে দেখে এক গাল হেসে উত্তর দিল। আরে কাকা বাবুরা যে, কতদিন পর এলেন। ভালো আছেন তো আপনারা? আমি বললাম, হ্যাঁ মা, ভালো আছি, তুমি ভালো আছো? আমরাও ভালো আছি। আপনারা একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। এই তেলে ভাজা ও রাবড়ি জায়গাটা নিয়ে যাও তো চারিমা। চারি খাবারগুলো নিয়ে ভিতরে চলে গেল। এইবার ঠাকুরমশাই জিজ্ঞেস করলেন, আচ্ছা বিভূতি, তখন কি যেন একটা বলছিলে পাখি সংক্রান্ত ব্যাপারে? আসলে যে টিয়া পাখিটি ছেলের আবদার পূরণ করতে হাতিবাগানের বাজার থেকে কিনে এনেছিলাম, সেটি এখন বেশ অসুস্থতায় ভুগছে। কি করা যায় বলুন তো ঠাকুরমশাই? তারানাথ এবার বলতে শুরু করল। আসলে পাখিটিকে খাঁচায় বন্দি অবস্থায় রাখাই উচিত নয়। এ কথা আমাদের সকলের মনে রাখা দরকার। আমরা যেমন বন্দি অবস্থায় থাকতে পারি না, তেমনি কোনো প্রাণী বা জীবজন্তুও বন্দি থাকতে পারে না, চায় না। ঠিক আছে, তোমরা যখন বাড়ি ফিরবে আমাকে একটু মনে করিয়ে দিও, আমি তোমাকে একটা জিনিস দেব। সেটা তুমি ওই টিয়ার খাবারে মিশিয়ে খাইয়ে দিও। তাহলেই আবার পাখিটা আগের অবস্থায় ফিরে আসবে, তুমি চিন্তা করো না। তবে তোমাদের কথা শুনতে শুনতে আমার জীবনের এক অবিস্মরণীয় ঘটনার কথা মনে পড়ে গেল। আমার জীবনেও একটা টিয়া পাখির অবদান আছে, তাই আজ আমি জীবিত। নয়তো সেই দিনই আমার জীবনের শেষ দিন ছিল। ঠাকুরমশাইয়ের কথায় কেমন যেন একটা রহস্যের গন্ধ লুকিয়ে আছে। তাহলে আজ মনে হয় ঠাকুরমশাইয়ের থেকে গল্প শোনার জন্য তেমন একটা বেগ পেতে হবে না। এই সমস্ত আলোচনার মাঝে চারি আরেকজনকে সঙ্গে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করল। তাদের দুজনের হাতেই দুটো করে কাঁসার থালা। থালাগুলো ঠাকুরমশাই সহ আমাদের সামনে রাখতে আমি বললাম, আরে আরে চারিমা, কি করেছোটা কি? এত কিছু কেন নিয়ে এসেছো? আমার কথার উত্তরে চারি বলল, আরে এই তো আপনাদের জন্য একটু গরম চা, তেলে ভাজা, চন্দ্রপুলি আর রাবড়ি। বেশি কিছু কোথায়। আপনারা একবার খেয়ে বলুন দেখি কেমন হয়েছে আমার বানানো চন্দ্রপুলি এটা। অবশ্যই খাবো মা। আর যখন তুমি বানিয়েছো তখন তোমার হাতের তৈরি চন্দ্রপুলি কখনোই খারাপ হতে পারে না। চারি এবার লজ্জা মিশ্রিত হাসি মুখে বসার ঘর থেকে চলে গেল অন্তরে। আমি ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুরমশাই, চারির সঙ্গে এইমাত্র যে মেয়েটি এসেছিল সে কে? ঠাকুরমশাই উত্তরে বললেন, ও হলো আমার দুঃসম্পর্কের এক ভাইয়ের মেয়ে, যমুনা। আমার ভাই কিছুদিনের জন্য শিলিগুড়ি গেছে তার একটা কাজে। যমুনা মা মরা এক মেয়ে। আর তাছাড়া আমার চারিও তো একাই থাকে, দুজনে একসাথে কটা দিন থাকবে খন। এই ভেবে আমি যমুনার এই বাড়িতে কিছুদিন থাকার কথায় আর আপত্তি করিনি। তা আপনি বেশ ভালোই করেছেন, কয়েকদিনের জন্য হলেও চারির একজন সঙ্গী হলো। এইবার ঠাকুরমশাই আমাদেরকে চা নিতে বললেন। বলার সঙ্গে সঙ্গে ঈশ্বরই দেখলাম একটা চায়ের পেয়ালা তুলে তাতে চুমুক দিয়ে ফেলেছে। আচ্ছা ঠাকুরমশাই, তখন আপনি আপনার জীবনের এক অবিস্মরণীয় ঘটনার কথা বলতে বলতে থেমে গেলেন যে, ওই ঘটনাটার কথা আমাদের বলুন না আজকে। এই বলে কিশোরী পাসিং শোয়ের প্যাকেটটা পাঞ্জাবির পকেট থেকে বের করে ঠাকুরমশাইয়ের দিকে এগিয়ে দিল। ঠাকুরমশাই প্যাকেট থেকে একটা সিগারেট বার করে নিয়ে তাতে অগ্নিসংযোগ করলেন। তারপর লম্বা একটা টান দিয়ে অনেকটা ধোঁয়া ছেড়ে বললেন, তোমরা নিশ্চয়ই জানো আমি প্রায় কৈশোরকাল থেকেই একটু একা একা থাকতে, এদিক ওদিক ঘুরে বেড়াতে ভালোবাসতাম। তেমন কারোর সাথে মনের কোনো মিল না হওয়ায় আমি প্রায় একাই থাকতাম বলা যায়। যখন বেশ খানিকটা বড় হলাম, ওই 20 কি 22 বছরের মধ্যকালীন সময়, বাড়ি থেকে আমি বেরিয়ে পড়লাম এক অজানার উদ্দেশ্যে। তবে তখন বুঝিনি আমি আসলে কিসের টানে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। অনেক গ্রাম, জঙ্গল, নদী সবকিছু অতিক্রম করে আমি অবশেষে পৌঁছেছিলাম নীলগিরি পার্বত্য অঞ্চলে। এই অঞ্চলটা যে কত মনোরম তার বর্ণনা শুধুমাত্র ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমাদেরও বলুন না ঠাকুরমশাই, ওখানে কি কি দেখেছিলেন? আর ওই নীলগিরি পর্বতের সঙ্গে টিয়া পাখির কি সম্পর্ক? আমার যে আর তস হয়েছে না, একটু তাড়াতাড়ি বলুন না। কিশোরী কথা শুনে আমি বেশ রেগেই গেলাম। বিরক্ত সুরে তাকে বললাম, কিশোরী, তুমি একটুটাই বেশ ধৈর্য হারিয়ে ফেলো। আরে শান্ত হয়ে বসো দেখি, না হলে তো আমাদের গল্প শোনাটাই হবে না। আমিও কিশোরী আবার তারানাথের দিকে তাকিয়ে বসে রই। উনি নারকেল মালা সিগারেটের শেষ অংশ গুঁজে দিয়ে পুনরায় বলতে শুরু করল। কি যেন বলছিলাম? হ্যাঁ, তো নীলগিরি পার্বত্য অঞ্চলে পৌঁছলাম। নীলগিরি উড়িষ্যায় অবস্থিত। ওখানকার ভাষার সাথে বাংলা ভাষার একটু হলেও মিল রয়েছে, তাই বলতে না পারলেও বুঝতে পারা যাবে এটা বুঝেছিলাম ওখানকার 2-4 জন মানুষের সাথে কথা বলে। ওখানকার একটা বেশ সম্ভ্রান্ত বাড়ির সামনে গিয়ে বাড়ির মানুষজনদের উদ্দেশ্যে হাঁক দিলাম, বাড়িতে কেউ আছেন?
দেখলাম একজন পুরুষ ও একজন মহিলা বেরিয়ে এলেন। আমি হাত জোর করে প্রণাম জানিয়ে নিজের পরিচয় দিয়ে বললাম, আমার নাম তারানাথ চক্রবর্তী, বীরভূম জেলার অন্তর্গত কৈখালী গ্রাম থেকে আসছি। আমি একজন সাধক, ঈশ্বরের সেবা ও মায়ের সাধনা করে থাকি। আপনারা যদি আমাকে আশ্রয় দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। এরপর ওই বাড়ির মালিক ও তার স্ত্রী আমাকে প্রণাম জানিয়ে নিজেদের পরিচয় দিলেন। জানতে পারলাম এককালে বাংলায় বসবাস করার জন্য বাংলা বলতে ওনাদের কোনো অসুবিধে হয় না। ব্যাস, আর কি, আমার অসুবিধে হওয়ার আর কোনো জায়গাই রইল না। হিরণকৃষ্ণ বর্মন ও ওনার স্ত্রী সরলা দেবী সাদরে আমাকে তাদের বাড়িতে প্রবেশ করতে বললেন এবং বাড়ির ভেতরের একটা ঘরে আশ্রয় দিয়ে করজোড়ে জানালেন আমার যতদিন ইচ্ছে ততদিন যেন আমি ওই বাড়িতেই থাকি। খুব যত্ন করলেন কয়েকদিন। আমিও যতদিন ওই স্থানে ছিলাম প্রায় প্রতিদিনই ওই অঞ্চলটিতে ঘুরে বেরিয়েছি। যেমন সুন্দর গ্রাম তেমন সুন্দর ওখানের মানুষজন। সেই সময় ওই অঞ্চলের সমস্ত বাড়িতেই লোকজনেরা গরু, মোষ, ভেড়া, খরগোশ ইত্যাদি প্রতিপালন করতেন। তাছাড়া আরো কয়েকটি সম্ভ্রান্ত পরিবারের বাড়িতে হাতিশাল, ঘোড়াশাল, বড় বড় নারকেল বাগান এসবও ছিল। নানান গরম পানীয়, ওই যে তোমরা কি যেন বলো, ওই কফি না কি সব, ওসবের বাগান, মশলার গাছ, নানান চড়াই উতরাই, ছোট বড় নদী, সবুজে শ্যামলে ভরা গ্রাম্য পরিবেশ, যা এক কথায় অনবদ্য, ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বুঝলে, এই রকমই একদিন ঘুরতে ঘুরতে গ্রামের এক মন্দিরে যাই। গ্রামের কয়েকজন মানুষের মুখে শুনি সেখানে নাকি আজ বিশেষ পূজা অর্চনা হবে এবং সেখানে এসেছেন একজন খুব বড় এবং ক্ষমতা সম্পন্ন ঋষিবর। তিনি নীলগিরি পর্বতে তপস্যা করে চলেছেন যুগের পর যুগ ধরে। এই মন্দিরের এই বিশেষ পুজোর দিনেই ওনার আগমন ঘটে। পরে অবশ্য পুজো সম্পন্ন করে তিনি পুনরায় ফিরে যান নীলগিরি পর্বতের চূড়ার এক গুহার মধ্যে। আমি সমস্তটা শোনার পর মনে মনে ঠিক করলাম আমি এই ঋষির কাছে তপস্যার পদ্ধতি শিখব এবং ওনার সান্নিধ্যে থাকব। যদি উনি আমাকে সঙ্গে নিতে না চান তাহলে আমি ওনার পায়ে পড়ব। উনি যা বলবেন আমি তাই করব, সারা দিন ওনার সেবা করব। কিন্তু ওনার সাথে আমিও যাব এবারে, কারণ আমি যখন ওই মন্দিরে যাই তখন প্রথম দর্শনেই ওনার প্রতি আমার এক অমোঘ ভক্তি ও শ্রদ্ধার ভাব জন্মেছিল। সেদিন সারাটা দিন আমি ওই মন্দির থেকে এক পাও নড়িনি। ওনার পুজোর পদ্ধতি ও নিয়ম নিষ্ঠা দেখে আমি ওনার প্রতি আরো মুগ্ধ হয়েছিলাম। যখন পুজো সম্পন্ন হলো তখন প্রায় রাত হয়ে গেছে। কানাঘুষো শুনতে পেলাম ঋষিবর পরদিন সূর্যের আলো মাটিতে পড়ার আগেই রওনা হবেন ওনার তপস্যা ক্ষেত্র নীলগিরি পর্বতের উদ্দেশ্যে। আমি এই কথা শোনা মাত্র যেখানে আশ্রয় নিয়েছিলাম সেখানে ফিরে গিয়ে আমার ঝুলিটা সঙ্গে নিয়ে গৃহস্বামীকে বিদায় জানিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আবার পৌঁছে গিয়েছিলাম সেই মন্দিরে। মন্দিরে পৌঁছে দেখি ঠাকুরের প্রসাদ বিতরণ তখনও হচ্ছে। আমিও সবার সাথে হাত পেতে প্রসাদ গ্রহণ করলাম এবং মন্দিরের এক পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর হিম শীতল জলে স্নান সেরে তৈরি হয়ে মন্দিরের চাতালে বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করতে লাগলাম। অবশেষে যখন ওই ঋষি মন্দিরে সেই দিনের মতো শেষবার প্রণাম জানাতে এলেন, আমি ওনার কাছে গিয়ে দাঁড়ালাম। ওনার প্রণাম শেষ হতেই আমি ওনার পায়ে লুটিয়ে পড়ে অনুরোধ করতে লাগলাম, বাবা বাবা আমাকে দয়া করে আপনার পায়ে ঠাঁই দিন। আমি বহু পথ অতিক্রম করে এই স্থানে এসে পৌঁছেছি। প্রথমে বুঝিনি কেন কি কারণে আমি এখানে এসেছি, কিন্তু যখন আপনার দর্শন আমি প্রথমবার পেলাম তখনই বুঝেছি যে আপনার দর্শন লাভের কারণে নিয়তি আমাকে এই নীলগিরি পার্বত্য অঞ্চলে নিয়ে এসেছে। আপনি আপনি দয়া করে আমাকে কৃপা করুন, এই অধমকে আপনার পদতলে একটু জায়গা দিন বাবা। এই বলে আমি আবার নিজের অজান্তেই কাঁদতে শুরু করলাম। এরপর ওই ঋষি আমার কাঁধে হাত দিয়ে তুলে দাঁড় করিয়ে আমার কপালের দিকে তাকিয়ে কি যেন একটা দেখে মৃদু হেসে বললেন, আচ্ছা বেশ, তোমাকে আমি আমার সঙ্গে নিয়ে যাব, কিন্তু তুমি থাকতে পারবে তো? আমি গুহায় একবার প্রবেশ করলেই গুহার প্রবেশদ্বার মন্ত্র দ্বারা বন্ধ হয়ে যাবে। 1 বৎসর পর এই মন্দিরের পূজার কয়েকদিন পূর্বে আবার পুনরায় উন্মোচিত হবে। তার আগে কোনোভাবেই তুমি গুহার বাইরে কিন্তু পদার্পণ করতে পারবে না। এবার বলো, তুমি কি আমার সাথে যেতে রাজি? কারণ আমার কাছে কিন্তু আর বিশেষ সময় নেই।
আমায় এক্ষুনি রওনা হতে হবে, নাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আমি আর 1 বছর প্রবেশ করতে পারবো না আমার বাসস্থানে। আমি আর বেশি দেরি না করেই উত্তর দিলাম যে আমি যাব ওনার সাথে। যেহেতু ঋষিবর একা এসেছিলেন, তাই অন্য কারোর মন্দির চত্বরে প্রবেশের আগেই আমাকে উনি বললেন আমি যেন চোখ বন্ধ করে ওনার হাত ধরে ওনার সাথে ওনার বলা স্তুতি 3 বার জপ করি। আমিও ওনার কথা মতো ওনার বলা স্তুতি জপ করতে লাগলাম। কিছুক্ষণ পরে উনি আমায় চোখ মেলে তাকাতে বললেন। চোখ মেলে তাকাতেই আমার তো এক প্রকার ভিড়মি খাবার জোগাড়। দেখি ওনার সাথেই একটা গুহার মুখে দাঁড়িয়ে আছি। ঋষিবর আমাকে বললেন আমি যেন প্রবেশের পূর্বে আবারও ভেবে দেখি যে আমি সেই বদ্ধ পরিবেশের মধ্যে 1 বছর কাটাতে পারবো কিনা। আমি উত্তরে বললাম, বাবা, আপনি আমাকে পথ দেখালেই আমি থাকতে পারবো। আপনি দয়া করে আমাকে সেই সমস্ত বিদ্যা অর্জনে সহায়তা করবেন যা মানুষের মঙ্গলার্থে আমি প্রয়োগ করতে পারবো। এই বলে আমি থামলাম। এই কথার পর ঋষিবর আমাকে ভেতরে প্রবেশ করতে বললেন। আমি ওনার সাথে গুহার ভেতরে প্রবেশ করতেই গুহার মুখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। হঠাৎ ওর থেকে এক নীলাভ আলো পুরো গুহাটার ভেতর ভরে উঠল এবং এক পর্যায়ে এসে মনে হচ্ছিল এই স্থান আমাদের পৃথিবীর বাইরের কোনো এক স্থান। তবে প্রথমে কিছুটা সময় কষ্ট হলেও পরে ধীরে ধীরে সেই স্থানের প্রকৃতি আমার সাথে সয়ে গিয়েছিল। তখন ঋষি আমাকে বললেন আমাকে এক তপস্যা করতে হবে, সেটার মন্ত্র উনি আমাকে শিখিয়ে দেবেন। আর বললেন আমি তপস্যা চলাকালীন যেন কোনো প্রকার ভয় না পাই, চোখ কোনোভাবেই বা কোনো কারণেই যেন না খুলি। আমি বললাম, বেশ বাবা, তাই হবে। একটা বড় পাথরের ওপর এক পায়ে দাঁড়িয়ে 2 হাত মাথার উপর তুলে জোর হাত করে উনি একটি মন্ত্র আমায় শিখিয়েছিলেন এবং বলেছিলেন সেটা যেন জপ করে যাই। কোনো পরিস্থিতিতেই যেন আমি আমার জপ বন্ধ না করি। আমিও তার কথা মতো জপ করতে থাকি। এক সময় কত দিন, কত ঘন্টা, কত মাস কেটে গেছে জানি না। আমার চোখ খুলে একটা কণ্ঠস্বর শুনে ও তার সাথে এক প্রবল আলোর ছটাতে। সেই আলোর ছটা আমি কিছুতেই এড়িয়ে যেতে পারিনি। আমি শুনলাম এক কণ্ঠস্বর আমাকে বলছে, তারানাথ, তারানাথ, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। চোখ মেলে তাকাও তারানাথ, দেখো আমি এসেছি। আমি চোখ মেলতেই আমার 2 চোখ প্রায় ঝলসে যাবার উপক্রম হলো। ধীরে ধীরে সেই আলো যখন আমার চোখে সয়ে এলো, তখন আমি ভালো করে দেখলাম এক ভাসমান সুদর্শন পুরুষ, যার সারা দেহ নীলাভ, হাতে একটা দণ্ড, মাথায় একটা বড় জটা, লোচন যুগল উজ্জ্বল আলোয় পরিপূর্ণ। আমি দেখেই 2 হাত জোর করে প্রণাম করলাম। উনি জিজ্ঞেস করলেন আমি কি বর চাই। আমি বললাম, হে প্রভু, আপনি আমাকে যা বর দিতে চান দিন, আমার কোনো চাহিদা নেই। আপনি এই আশীর্বাদ করুন যেন আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। এবার সেই ভাসমান সুদর্শন পুরুষ আমাকে বললেন, বেশ তারানাথ, তাই হবে। আমি আমার খুব প্রিয় একজন ঋষিকে এক টিয়া পাখি রূপে তোমায় বরস্বরূপ দিলাম। তবে এটি অন্য সকল টিয়া পাখির তুলনায় অনেকটাই আলাদা তারানাথ। এই নীল টিয়া পাখিটি তোমার সাথে সব সময় থাকবে না। শুধুমাত্র তুমি যখন খুব বিপদে পড়বে তখন চোখ বন্ধ করে আমাকে স্মরণ করবে। দেখবে পাখিটি তোমার বিপদের সময় তোমার সাথে থেকে তোমায় রক্ষা করবে। তবে তুমি ছাড়া এই নীল টিয়া পাখিটিকে অন্য কিন্তু কেউ দেখতে পাবে না। সবার সামনে সে অদৃশ্য হয়ে থাকবে। সেই নীলাভ বর্ণের সুদর্শন পুরুষটি আমাকে আশীর্বাদ করে আবার মিলিয়ে গেলেন। চারপাশ আবার আগের রূপে ফিরে এলো। তখন সেই ঋষিবর আমার কাছে এসে বললেন যে 1 বছর শেষ হয়েছে, গ্রামের মন্দিরের পুজোর দিন আবার এসেছে। এবার আমাদের মন্দিরের দিকে রওনা হওয়ার সময় এসে গেছে। আমি অবাক দৃষ্টিতে ঋষিবরের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর তাকে জিজ্ঞেস করলাম, এত সময় পেরোলো কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঋষি মৃদু হেসে তাকালেন আমার দিকে। আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বললেন, তুমি অনেক ভাগ্যবান।
যে স্বয়ং প্রভুর দর্শন লাভ করার সুযোগ পেয়েছ? যে প্রভুর দর্শন লাভের আশায় আমি বৎসরের পর বৎসর তপস্যা করে গিয়েছি, তারই আশীর্বাদ তুমি লাভ করেছ? আমি জানতে চাইলাম, ইনি কি প্রভু নীলগিরিরাজ যাকে আমি দর্শন করছি, যার কথা আপনি বলেছিলেন? হ্যাঁ, উনি হলেন নীলগিরিরাজ, এই পর্বতের দেবতা। ওনার আশীর্বাদে সমগ্র নীলগিরি পার্বত্য অঞ্চলের মানুষ সুখে শান্তিতে 2 বেলা খেয়ে পরে বেঁচে আছেন। সমগ্র নীলগিরিবাসী ওনাকে দেবতা রূপে পুজো করেন। আর কয়েকদিনের মধ্যেই ওনার পুজো সম্পন্ন করার জন্য আমি রওনা হব। এইবারে তুমিও আমার সঙ্গে রওনা দেবে, তবে এইবারে কোনো মন্ত্রশক্তির দ্বারা নয়, পায়ে হেঁটে সমস্ত পথ অতিক্রম করেই আমরা পৌঁছব নীলগিরি রাজের মন্দিরে। চলো, আর দেরি করো না। আচ্ছা বেশ, তাহলে চলুন। এই বলে আমরা রওনা হলাম। প্রায় 7 রাত 8 দিন হাঁটবার পর অবশেষে পৌঁছে গেলাম সেই মন্দিরে। পুজো সম্পন্ন হলো সুস্থভাবে। আমিও এবারে পুজোর কাজে হাত লাগিয়েছিলাম। তার পরদিনের ভোরে ঋষি আবার বিদায় নিলেন। তাহলে সেই টিয়া পাখিটিকে আপনি কি কোনো বিপদে পাশে পেয়েছিলেন ঠাকুরমশাই, নাকি এখানেই সমাপ্তি? তোমাদের তো প্রথমেই বললাম যে এক অদৃশ্য নীল টিয়া পাখির আমাকে প্রাণে বাঁচানোর কথা। যদি ওই আশীর্বাদ পাওয়া পর্যন্ত ঘটনাটা শেষ হয়ে যেত, তাহলে কি আমি তোমাদের সে কথা বলতাম? এখনো তো সেই ভয়াবহ ঘটনার বিন্দুমাত্রও আমি বলিনি। তবে যাদের বাড়িতে ঘটনার সূত্রপাত হয়েছিল, তার বহু পূর্বেই ঘটনার বীজ রোপণ হয়ে গিয়েছিল সেই বাড়ির বিশেষ একজন পূর্বপুরুষের হাতে ঘটে যাওয়া এক নির্মম হত্যা দ্বারা। তাই বলে চলা ঘটনার মধ্যেই এখনো আমি প্রবেশ করিনি। তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু কলঘর থেকে আসছি। সাথে চারিকে বলে আসি আরো একটু চা দেওয়ার জন্য। এই বলে ঠাকুরমশাই ঘরের বাইরে চলে গেলেন এবং চারিকে বলে আসলেন আরো 3 পেয়ালা চা দেওয়ার জন্য। ঠাকুরমশাইয়ের বলা ঘটনার প্রসঙ্গে আমরা কথোপকথন শুরু করা মাত্রই ঠাকুরমশাই পুনরায় ঘরের ভিতরে প্রবেশ করলেন। কিশোরীর দিকে তাকিয়ে বললেন, আমি বুঝেছি তোমরা নিশ্চয়ই বিশ্বাস করতে পারছো না আমার বলা ঘটনা। তবে এবার যে ঘটনার কথা বলবো তোমরা শুনে বিচার করো, আমার বলা ঘটনায় সত্যতা আছে না নেই। তার আগে দেখো গরম চা এসে গেছে, আগে একটু গরম চা দিয়ে গলাটা ভিজিয়ে নি। কি বলো বিভূতি? আমি উত্তরে বললাম, হ্যাঁ তা যা বলেছেন, সেই তখন চারিমা চন্দ্রপুলি পিঠে আর রাবড়ি দিয়ে গেছে। এইগুলো বরং শেষেই খাওয়া যাবে, এখন একটু ঢেকে রাখাই শ্রেয়। প্রথমে বরং গরম চাটাই পান করা যাক। আমিও কিশোরী আবার তারানাথের দিকে তাকিয়ে বসে রইল। উনি নারকেল মালা সিগারেটের শেষ অংশ গুঁজে দিয়ে পুনরায় বলতে শুরু করল। মন্দিরের সমস্ত ক্রিয়া সম্পন্ন করার পর কিছুটা জিরিয়ে নেওয়ার সময় অবচেতন মনে আমার মায়ের জন্য খুব মন খারাপ করছিল। আসলে প্রায় 1 বছরেরও বেশি সময় আমি বাড়ি সেবার ফিরতে পারিনি। নিজের অজান্তেই কেবল মায়ের মুখটা বারবার চোখে ভেসে উঠছিল। আমি মনে মনে ঠিক করলাম যে পরিবার আমাকে আশ্রয় দান করেছিলেন, প্রথমে ওই পরিবারের মানুষগুলোর সাথে দেখা করে তারপর আমি আমার গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। ভাবনা মতোই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ওই বাড়িতে। পৌঁছে দেখি সবাই যেন দুশ্চিন্তায় আছেন, সবার মুখগুলো থমথমে। আমি গৃহস্বামীকে প্রশ্ন করলাম, কিছু কি হয়েছে? আপনাদের সবাইকে এরকম দেখাচ্ছে কেন? গৃহস্বামী হিরণকৃষ্ণবাবু আমাকে নিয়ে গিয়ে অন্দরে বসালেন। সঙ্গে একজন চাকরকে ডেকে বললেন, যাও ভেতরে গিয়ে গিন্নিমাকে বলো ঠাকুরমশাই এসেছেন, সে যেন পা ধোয়ানোর জল ও কিছু খাবার সঙ্গে করে নিয়ে এই স্থানে আসে। চাকরটি সম্মতি জানিয়ে ভেতরে চলে গেলেন। আমি আবার হিরণকৃষ্ণবাবুকে কি হয়েছে জানতে চাওয়ায় উনি উত্তরে বললেন, সব বলবো ঠাকুর, আগে আপনি বরং কিছু খেয়ে নিন, তারপর না হয় বলবো। আমি বললাম, এত ব্যস্ত হয়েও না। কথা শেষ হতে না হতেই হিরণকৃষ্ণবাবুর স্ত্রী সরলা দেবী অন্দরে প্রবেশ করে আমার পা ধুইয়ে দিলেন। শত বাধা দেওয়ার পরও তিনি কিচ্ছু শুনলেন না। তারপর একটা থালার মধ্যে কিছু বাটি সাজিয়ে একটাতে ক্ষীর, একটার মধ্যে সুজির হালুয়া, খানকয়েক নারকেল তেল দিয়ে ভাজা লুচি, নারকেল দিয়ে ছোলার ডাল দিয়ে গেলেন। সঙ্গে কাঁসার একটা বড় পাত্র ভর্তি হিম শীতল জল। খাবারের থালাখানি নামিয়ে রেখে বিদায় নিয়ে সরলা দেবী ভেতরে চলে গেলেন। আমি খাওয়া শেষ করে হাত ধুয়ে ঘরে প্রবেশ করে জানতে চাইলাম কি ঘটেছে। হিরণকৃষ্ণবাবু বলতে শুরু করলেন, আসলে ঠাকুরমশাই আমাদের 2 পুত্র সন্তানের পর একমাত্র কন্যা রত্নাবলী। বেশ কয়েক বছর আগে তার বিবাহ দিয়েছিলাম সীতাপুরের এক জমিদার পরিবারে।
কিন্তু এতগুলো বছর পার হওয়ার পরও আমরা কোনো নাতি নাতনির মুখ দেখবার সৌভাগ্য লাভ করিনি। প্রথম কয়েক বছর আমরা সবাই ভেবেছিলাম হয়তো আমার জামাতা এত শীঘ্র সন্তানের পিতা হতে চায় না, তাই হয়তো তারা সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে কিছুটা ইচ্ছাকৃতভাবেই নিজেদের সংযত করে রেখেছে। কিন্তু গত কয়েক মাস আগেই আমার মেয়েকে তার শ্বশুরবাড়ির পরিবার আমাদের বাড়িতে ফিরিয়ে দিতে এসেছিলেন, কিন্তু আমি সেই সময় বাড়িতে উপস্থিত না থাকায় কিছু বলতে বা করে উঠতে পারিনি। পরে যখন বাড়িতে ফিরে এসে দেখি তখন তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। বিবাহিত মেয়েটাকে আমি কিভাবে বাড়িতে রাখবো এই দুশ্চিন্তায়। আমি আমার একমাত্র কন্যার দায়িত্ব পালনে অক্ষম তা নয়, আমার যা কিছু আছে সব তাদেরই। কিন্তু এই সমাজে একজন বিবাহিত মেয়েকে পুনরায় বাপের বাড়িতে ফিরিয়ে দেওয়াকে যে ভালো চোখে দেখে না। তাই আমি আমার মেয়ের শ্বশুরবাড়ি সীতারামপুর গ্রামে গিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। বরং তারা আমাকে কড়া ভাষায় অপমান করেন এবং বলেন তারা আর আমার মেয়েকে তাদের বাড়িতে ফিরিয়ে নেবেন না। অবশেষে গ্রামের নীলগিরিরাজের মন্দিরে মানত করি যেন আমার মেয়ের কোল আলো করে একজন সন্তান তিনি আশীর্বাদ স্বরূপ দান করেন। তারপর আমি আমার মেয়েকে যথাসম্ভব ডাক্তার, ভর্তি, কবিরাজ সবই দেখাই। সবাই বলেন আমার মেয়ের মধ্যে কোনো প্রকার কোনো সমস্যা নেই, কিন্তু এই কথাগুলোই আমরা সবাই মিলেও ওদের বোঝাতে পারিনি। ফলত সবকিছু মেনে নিয়ে আমরা মেয়েকে এই বাড়িতেই রেখে দিয়েছিলাম। বেশ কিছুদিন আগে একজন সাধু এসেছিলেন এই বাড়িতে। তিনি আমার মেয়েকে দেখে কিছু কথা বলে গেছেন। তিনি বলেছেন আমার মেয়ে রত্নাবলীর খুব শীঘ্রই বৈধব্য যোগ আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব সে যেন শ্বশুর বাড়িতে ফিরে যায়। ওনার কথা মতো আমরা সকলে মিলে রত্নাবলীকে তার শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে গিয়েছিলাম। মেয়ের শ্বশুরমশাই স্ত্রী নলিনাক্ষ ভাটিয়া মহাশয়ের হাতে পায়ে ধরার জোগাড় করে আমরা কোনো প্রকারে রত্নাবলীকে সেই স্থানে রেখে এসেছিলাম। তারপরের কয়েক মাস বেশ ঠিক মতো সব চলেছিল। হঠাৎ একদিন মেয়ের শ্বশুর বাড়ি থেকে খবর আসে আমার মেয়ের সন্তান সম্ভবা। আমরা সবাই খুবই আনন্দিত হলাম সেই সুসংবাদে এবং তাড়াতাড়ি পত্র পাঠিয়ে দিলাম যে আমরা অতি সত্বর আমাদের মেয়েকে দেখার জন্য যাব। কথা মতো তার এবং তাদের বাড়ির সকলের জন্যই বহু উপহার নিয়ে আমি, আমার স্ত্রী সরলা ও বড় বৌমা সুনয়নাকে নিয়ে ঘোড়ার গাড়িতে করে পৌঁছলাম রত্নাবলীর শ্বশুরের ভিটেতে। ওনারা এইবারে আমাদের সাদরে গ্রহণ করেন এবং পূর্বের অপমানের জন্য ক্ষমা প্রার্থনা করে আমাদের সাথে আতিথেয়তা ও সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। সেই দিনটা ওনারা আমাদেরকে আর কিছুতেই বাড়ি ফিরতে দিলেন না। বললেন আমরা যেন রাতটুকু সেখানে অতিবাহিত করি। যেহেতু পৌঁছতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল, তাই আমরাও আরো বেশি সময় নিয়ে মেয়ের কাছাকাছি থাকার জন্য সেখানে সেই রাতটা কাটানোর সিদ্ধান্ত নিই। ওই সুযোগটা আর হাতছাড়া করতে চাইনি। কিন্তু সেই রাতেই যে ওই দুর্ঘটনা ঘটবে তার কোনো পূর্বাভাস আমরা পাইনি। এই বলে হিরণকৃষ্ণবাবু থামলেন। তাদের সামনে টেবিলে রাখা একটা কাঁসার গ্লাসে কিছুটা জল গড়িয়ে এক নিঃশ্বাসে তা পান করলেন। তারপর আবার বলতে শুরু করলেন। সেই দিন রাতে আমার মেয়ে তার মায়ের সাথে ঘুমানোর আবদার করল। আমি তাতে কোনো আপত্তি জানালাম না, আর রত্নাবলীর শ্বশুর শাশুড়িও কোনো প্রকার আপত্তি প্রকাশ করলেন না। তারপর সবাই রাতের খাওয়া শেষ করে যে যার নির্দিষ্ট করা ঘরে ঘুমোতে চলে গেল। রত্নাবলীও তার মায়ের ঘরে প্রবেশ করে মায়ের কোলে মাথা রেখে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে। হঠাৎই বাড়ির উঠোনের দিক থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে। আমরা সবাই চমকে উঠে বসলাম। আমি কিছুটা সাহস করে এগিয়ে গিয়ে দোতলার বারান্দায় এসে দেখি বাড়ির বিশাল উঠোনে দুটো ঘোড়ার ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে। এই বুড়ো হাড়ে যতটা সম্ভব তাড়াতাড়ি ছুটে নেমে পড়লাম সিঁড়ি দিয়ে উঠোনের দিকে। সেখানে গিয়ে ভালো করে দেখতেই বুঝতে পারি এই ঘোড়াগুলো আমাদেরই গাড়ির। এই দৃশ্য দেখার পর আমি আর নিজের মাথা ঠিক রাখতে পারলাম না। এক পর্যায়ে চিৎকার করে প্রহরীদের জিজ্ঞাসা করি যে কিভাবে আমাদের ঘোড়াগুলোর এই অবস্থা হয়েছে। আমার কথা শেষ হতেই দুজন প্রহরীর মধ্যে একজন বলে উঠল, আসলে বাবু আমাদের একটু চোখ লেগে এসেছিল, বুঝতে পারিনি। যতক্ষণ জেগেছিলাম ততক্ষণ ঘোড়াগুলোর গাড়ির সাথে যুক্ত অবস্থাতেই ছিল, কিন্তু কিভাবে যে কে কখন গাড়ি থেকে তাদের আলাদা করে এই অবস্থা করে ফেলে রেখে গেছে আমরা কিন্তু জানিনি বাবু। একটা অদ্ভুত ঘুঙুরের আওয়াজ পেয়ে আমার চোখ খোলে। তারপর একটু এইদিকে এগিয়ে আসতেই দেখি ঘোড়া দুটো এইখানে দাঁড়িয়ে ছটফট করছে। আমি হারুকে ঘুম থেকে ডাকার জন্য ছুটে যাই। ফিরে দেখি ঘোড়াগুলো মাটিতে লুটিয়ে পড়েছে। তাই তো ওই ভয়ানক দৃশ্য দেখার পর নিজেকে আর সামলে রাখতে পারিনি, আপনাদেরকে চিৎকার করে ডাকতে থাকি। কানু ও হারুর কথা শেষ হতে না হতেই আমার স্ত্রী সরলা, আমার জামাতা, তার বাবা মা এবং বাড়িতে উপস্থিত সমস্ত লোকজন সেই স্থানে নেমে এসেছে। শুধু আমার মেয়ে রত্নাবলীকে তার মা নিচে নামতে দেয়নি। সে সবেমাত্র সন্তান সম্ভবা হয়েছে, আর যখন এই দুর্ঘটনা ঘটে তখন প্রায় মধ্যরাত। তাই সে দোতলার বারান্দাতে দাঁড়িয়ে সবটা দেখার চেষ্টা করছিল। বাড়ির উঠানে মুন্ডহীন ঘোড়াগুলির ক্ষতবিক্ষত পেটের সমস্ত অংশে বড় বড় নখের আঁচড়, চারিদিক রক্তে ভেসে যাচ্ছে।
এই দৃশ্য দেখে বাড়ির মেয়ে বউদের জ্ঞান হারানোর অবস্থা। সবাই ভয় শিউরে উঠল। সেই রাতে আর কারোর ঘুম হয়নি। সবাই বসার ঘরে প্রবেশ করে ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকে। অবশেষে ভোরবেলা সবাই মিলে ঘোড়াগুলোর দেহ নদীর পাড়ে ফেলে আসার তোড়জোড় শুরু করে। বেশ কয়েকজন কাজের লোকজন মিলে 2 বারে 2টি ঘোড়ার দেহ নিয়ে যান। বড় বড় মোটা দড়ি ঘোড়ার শরীরে ও পায়ে বেঁধে টানতে টানতে বাড়ির কাছাকাছি একটা নদীর পাড়ে ফেলে আসে। কিন্তু দুটো ঘোড়ার মাথা খুঁজে পাওয়া যায়। কিভাবে এই প্রাণীগুলোকে এত নৃশংসভাবে মেরে ফেলেছিল জানা নেই। এই বলে হিরণকৃষ্ণবাবু থামলেন। তারপরের দিন একটা অজানা ভয়, পশু প্রাণীগুলোর মৃত্যু যন্ত্রণা এবং একটা কষ্ট মনের মধ্যে চেপে ফিরে এলাম বাড়িতে গত পরশুদিন। মাঝে একটা দিন পরেই তো আপনি আমাদের বাড়িতে ফিরে আসলেন। আচ্ছা ঠাকুরমশাই, আপনি যে বিশেষ কাজের জন্য গিয়েছিলেন তাতে কি আপনি সফল হয়েছেন? হ্যাঁ, তবে সে অনেক বড় ঘটনা। এখন বরং থাক, পরে বলবো কোনো সময়। বেশ। তারপর উনি আমাকে বললেন, আচ্ছা, আপনি কোনোভাবে কি ওই সাধুর বলা আমার মেয়ের বৈধব্যযোগকে খণ্ডন করে আমার মেয়ের সংসারটাকে বাঁচিয়ে দিতে পারেন না? বলুন না বাবা, আমার মেয়ে মাত্র কয়েক মাসের সন্তান সম্ভবা। এখন যদি আমার জামাতার কিছু হয়ে যায়, আমার মেয়ে এত কম বয়সে স্বামীহারা হবে আর তার বাচ্চাটাও যে পিতৃহারা হবে, এই শোক আমরা কেউ সহ্য করতে পারবো না। আপনি আপনি দয়া করে আমাদের সাহায্য করুন ঠাকুর। এই বলে হিরণকৃষ্ণবাবু মাথা নিচু করে অঝরে কাঁদতে লাগলেন। আমি সমস্ত ঘটনা শোনার পর বললাম, সবই তো বুঝলাম, আপনি দয়া করে কাঁদবেন না। আমার সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব হবে আমি নিশ্চয়ই সাহায্য করব। কিন্তু আপনার মেয়ে রত্নাবলী এখন কোথায় আছে? এ বাড়িতে নাকি শ্বশুর বাড়িতে? আসলে ঠাকুরমশাই, আমরা তাকে আর ফিরিয়ে নিয়ে আসিনি। সে নিজের শ্বশুর বাড়িতেই আছে। কিন্তু কেন এই কথা জিজ্ঞেস করছেন ঠাকুর? আমার মেয়ের কি কোনো প্রকার বিপদের সম্ভাবনা রয়েছে সেই বাড়িতে? হিরণকৃষ্ণবাবুর প্রশ্নের উত্তরে আমি বললাম, সেটা তো আমি এরকম ভাবে বুঝতে পেরে বলতে পারবো না। আমাকে তার জন্য আপনার মেয়ের শ্বশুর বাড়িতে একবার যেতে হবে, আর সমস্ত ঘটনা শোনার জন্য আমি যা বুঝলাম তা এখনই আপনাকে বলতে পারবো না। আমি আপনাকে, তবে আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি কি আপনার মেয়ের বিবাহের আগে সমস্ত খোঁজ খবর নিয়েছিলেন ভালো করে, যেখানে আপনি আপনার কন্যাকে পাত্রস্থ করেছিলেন? আমার প্রশ্নের উত্তরে হিরণকৃষ্ণবাবু বললেন, আসলে ঠাকুরমশাই, এই সম্বন্ধ এসেছিল এক পুরোহিত মশাইয়ের সূত্র ধরে। সেই পুরোহিত মশাইয়ের নাম হলো নবীনচন্দ্র চক্রবর্তী। তিনি সীতারামপুর জমিদার বাড়ির কুলো পুরোহিত মশাই। উনি আমাদের যা যা বলেছিলেন আমরা সবাই তো তাই বিশ্বাস করেছিলাম। আলাদা করে তেমন কিছুই আর খবর নেওয়া হয়নি। কিন্তু আপনি কবে যেতে চান বলুন, আমি আপনার যাবার ব্যবস্থা করব। হিরণকৃষ্ণবাবুর উদ্দেশ্যে প্রশ্ন করলাম, আচ্ছা, যদি আপনার মেয়ের শ্বশুর বাড়ি যায় তাহলে কি কোনো প্রকার আপত্তি প্রকাশ করবেন তার বাড়ির লোকজন? না ঠাকুরমশাই, তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি তো যাব আপনার সঙ্গে, আর ওনারা নিশ্চয়ই ওনাদের ছেলের মঙ্গল কামনাই করবেন। আমি ওনাদের সমস্ত ঘটনা পূর্বেই জানিয়েছিলাম, যখন রত্নাবলীকে ওনাদের বাড়ি ফিরিয়ে দিয়ে আসতে গিয়েছিলাম। এছাড়া ওনারাও তো খুব চিন্তিত ওনাদের পুত্র এবং সন্তান সম্ভবা পুত্রবধূকে নিয়ে। তাই আশা করছি ওনারা কোনোরূপ আপত্তি করবেন না। আচ্ছা বেশ, তাহলে আমি আগামীকাল সূর্যোদয়ের পরেই রওনা দিতে চাই সীতারামপুরে আপনার মেয়ের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আপনার কোনো সমস্যা নেই তো হিরণকৃষ্ণবাবু? না না, কোনো সমস্যা নেই আমার। বরং এ তো আমার সৌভাগ্য যে আপনি আমাদের এই দুঃসময়ে সহায়তা করতে রাজি হয়েছেন। আমি তবে গরুর গাড়ি বলে দিচ্ছি, আগামীকাল ভোরেই আমরা রওনা দেব। এই বলে একজন চাকরকে ডেকে হিরণকৃষ্ণবাবু আদেশ দিলেন কাল যেন গরুর গাড়ি নিয়ে সে বাড়ির বাইরে তৈরি থাকে। বুঝলেন হিরণকৃষ্ণবাবু, আজ রাতে আমি আর কিছু খাবো না। আপনি শুধু কাউকে দিয়ে একটা পাত্রে করে একটু দুধ পাঠিয়ে দেবেন। এই বলে আমি নিজের জন্য ঠিক করা ঘরে যেতে চাইলে হিরণকৃষ্ণবাবু নিজে আমাকে নিয়ে পূর্বে যে ঘরে বেশ কিছুদিন কাটিয়েছিলাম সেখানেই পৌঁছে দিয়ে এলেন। ঘরে পৌঁছতেই বিছানায় হেলান দিয়ে বসলাম। শরীরটাও ক্লান্ত ছিল। বিছানায় হেলান দিয়েই হিরণকৃষ্ণবাবুর মুখে শোনা কথাগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করলাম। কিছুক্ষণ পর একজন চাকর এসে বড় একটা পাথর বাটি ভর্তি গরম দুধ দিয়ে প্রণাম জানিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। আমি বিছানা ছেড়ে নেমে এসে দরজাটা বন্ধ করে দুধটুকু পান করে সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। পরদিন ভোর হতেই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান সেরে বীজমন্ত্র জপ করে নিজের গাত্রবন্ধন সেরে ফেললাম। বেশ কিছুক্ষণ পর হিরণকৃষ্ণবাবু আমাকে ডাকতে এলেন।
ঠাকুরমশাই, আপনি কি তৈরি হয়ে গেছেন? হ্যাঁ, আমি তৈরি। আমি আমার ঝুলিটা নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম। তারপর আমি ও হিরণকৃষ্ণবাবু বাড়ির বাইরে গিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে থাকা গরুর গাড়িতে চড়ে বসলাম। গাড়ির চাকা গড়াতে শুরু করেছে সীতারামপুর ওনার মেয়ের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে আমরা নিজেদের মধ্যে সমস্ত আলোচনা সেরে নিলাম যে ওই বাড়িতে পৌঁছনোর পর আমাদের কি করণীয় হবে, কি পদক্ষেপ আমরা নেব। তবে সেখানের পরিস্থিতি অনুযায়ী কিছু বদল হতেও পারে। বেশ কিছুক্ষণ পর সূর্যদেব যখন প্রায় মাথার ওপর উঠে পড়েছে, তখন আমরা পৌঁছলাম সীতারামপুর জমিদার বাড়ির প্রধান ফটকের সামনে। আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে দুজন দারোয়ান বেরিয়ে এসে সেই বিশাল আকৃতির গেট খুলে দিল। এরপর চালক গাড়িটা নিয়ে প্রবেশ করলেন বাড়ির সামনের সেই বড় উঠোনে। আমরা গাড়ি থেকে নেমে উঠোনের একপাশে সরে দাঁড়ালাম। আমি বাড়িটার দিকে অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তোমরা জানো না কিশোরী, আমি তখনও পর্যন্ত যতগুলো জমিদার বাড়ি দেখেছিলাম তার মধ্যে সেই বাড়িটা ছিল অন্যতম। কেন ঠাকুরমশাই, সেই জমিদার বাড়ি কেমন ছিল? সেই বাড়ি আকার ও আয়তনে ছিল সুবিশাল, প্রায় 20 বিঘে তো বটেই। প্রধান ফটক থেকে পুরো বাড়িটার চারপাশে সুউচ্চ প্রাচীর দিয়ে ঘেরা। বাড়ির সামনের দিকে বড় একটা মাঠের আকারে উঠোন, ডান পাশে আলাদা করে বৈঠকখানা ও কাছারি ঘর, বাঁ পাশে একটা বিশাল আকৃতির মহল। বাড়ির পেছনের দিকে ছিল বড় একটা ফলের বাগান ও ঘাট বাঁধানো পুকুর, আর আলাদা আলাদা অতিথিশালা ও রন্ধনশালা। বাড়ির পেছনের দিকে একটা বড় মাঠ, সেখানে নাকি ঘোড়সওয়ারি শেখানো হতো। প্রধান মহলের থেকে একটু দূরে ছিল নানান রকমের পোষ্য প্রাণীদের থাকার খামার। পুরো বাড়িটার চারপাশে নানা রকম ফুলের গাছ দিয়ে সাজানো। বাড়ির কিছুটা দূরে অবস্থিত একটা মন্দির, তবে সেটা কোন দেবতার আমি তখনও দেখিনি। সব কটা মহল সুন্দর করে সাজানো থাকলেও বাড়ির থেকে একটু দূরে প্রায় দক্ষিণ দিকে একটা কেমন যেন পুরনো গোছের মহল আমার চোখে এড়ালো না। সেটাকে দেখেই বোঝা যাচ্ছিল সেখানে কেউ যায় না, একেবারেই পরিত্যক্ত। এ বিষয়ে আমি কিছু জিজ্ঞাসা করিনি। এমন সময় হিরণকৃষ্ণবাবুর ডাক আমার কর্ণকুহরে পৌঁছল। ঠাকুরমশাই, আপনি কোথায়? হিরণকৃষ্ণবাবুর কণ্ঠস্বর শুনেই আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দেখি ওনার সামনে দাঁড়িয়ে আছেন এক ভদ্রলোক, বয়স আনুমানিক 50-এর কাছে, এবং এক মধ্যবয়সী ভদ্রমহিলা। আমি এগিয়ে যেতেই হিরণকৃষ্ণবাবু আমার দিকে ইঙ্গিতপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে ওই ভদ্রলোককে উদ্দেশ্য করে বললেন, ইনি হচ্ছেন তারানাথ চক্রবর্তী, একজন সাধক। গত বছরে ওনার সাথে আমাদের পরিচয় হয়েছে। আমরা সবাই ওনাকে ঠাকুরমশাই বলেই সম্বোধন করে থাকি। আমি 2 হাত জোর করে নমস্কার জানাতেই অপর পক্ষে দাঁড়িয়ে থাকা ব্যক্তি আমায় প্রণাম জানালেন এবং নিজের পরিচয় দিয়ে বললেন, আমি এই গ্রামের বর্তমান জমিদার নলিনাক্ষ ভাটিয়া, আর ইনি হলেন আমার সহধর্মিণী সুহাসিনী দেবী, বর্তমান জমিদার গিন্নি। সুহাসিনী দেবীর মুখখানি বড় একটা ঘোমটা দিয়ে ঢাকা থাকার জন্য আমি ভালোভাবে ওনাকে দেখতে পেলাম না। তা যাই হোক, এবারে একজন খুবই সুশ্রী চেহারার অল্প বয়সী বধূ, তিনি আমাকে পরিচয় করিয়ে দিলেন ওনার মেয়ে রত্নাবলীর সাথে। রত্নাবলী আমাকে প্রণাম করতে এলে আমি তাকে বাধা দিয়ে বললাম, এ কি করছো মা? তোমাকে এই অবস্থায় আমাকে প্রণাম করতে হবে না। আমি দূর থেকেই তোমাকে আশীর্বাদ করছি, তুমি স্বামী সন্তান নিয়ে চিরকাল সুখে শান্তিতে সংসার করো। আমার কথা শুনে মেয়েটির মুখ শুকিয়ে গেল, চোখগুলো ছলছল করে উঠল। এইবারে আমি একটু এগিয়ে গিয়ে মেয়েটির মাথায় হাত দিয়ে তার কপালের দিকে তাকিয়ে বললাম, তুমি চিন্তা করো না মা, আমি জানি না তোমার বৈধব্য যোগের কথা কে বলেছেন তোমাকে, কিন্তু তুমি নিশ্চিন্তে থাকতে পারো, সেরকম কিছুই ঘটবে না। তোমার কপালের রেখা তো তাই ইঙ্গিত করছে। তোমার স্বামীর আয়ু অনেক দূর আছে। আমার কথা শেষ হওয়া মাত্রই ওই স্থানে উপস্থিত সবাই যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে আমি সেদিন আরো বেশি খারাপ কিছু ঘটার আভাস পেয়েছিলাম। ঋষিবর ও নীলগিরিরাজ দেবতার দেওয়া বরের সাহায্যে আমি সেদিন ওই বাড়িতেই এক মারাত্মক ভয়ঙ্কর প্রেতাত্মার উপস্থিতি টের পেয়েছিলাম। তাই সেই জমিদার বাড়িতে প্রবেশের পর থেকেই বাড়ির মানুষগুলোর সাথে আমার নিজের জীবনের ওপরেও ঘনিয়ে এসেছিল সেই প্রেতাত্মার কোপ। কিন্তু ওই সময় ধৈর্য ছাড়া আমার আর কিচ্ছু করার ছিল না। আলাপচারিতার পর্বের শেষে সুহাসিনী দেবী রত্নাবলীকে বললেন সে যেন আমাকে ও তার বাবাকে বাড়ির ভেতর নিয়ে গিয়ে বসার জায়গা দেখিয়ে দিয়ে একবার রন্ধনশালার দিকে যায়। সুহাসিনী দেবীর কথা অক্ষরে অক্ষরে পালন করে রত্নাবলী চলে যায়। আমি ও হিরণকৃষ্ণবাবু রত্নাবলীর দেখিয়ে দেওয়া আরাম কেদারায় বসলাম।
তারপর আমি হিরণকৃষ্ণ বাবুকে উদ্দেশ্য করে বললাম, আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে, আর আমি এগুলো খুব শীঘ্রই আপনাকে বলতে চাই, নইলে বড্ড বেশি দেরি হয়ে যাবে। আমার কথা শুনে একটু বিচলিত হয়ে হিরণকৃষ্ণ বাবু আমার দিকে তাকিয়ে আমাকে প্রশ্ন করলেন। কি হয়েছে ঠাকুরমশাই? আমি একবার চারপাশ দেখে তারপর বললাম, হিরণকৃষ্ণবাবু, আপনার জামাতার কোনো প্রাণ সংশয়ের লক্ষণ নেই, কিন্তু আপনার মেয়ে ও তার গর্ভের সন্তানের প্রাণ সংশয়ের ভয় রয়েছে। আমি আপনার মেয়ের চারপাশে এক ভয়ঙ্কর ছায়া মূর্তিকে দেখেছি। আপনি দয়া করে আপনার স্ত্রীকে পত্র পাঠিয়ে বলুন তিনি যেন সেই পুরোহিত মশাইকে নিয়ে এই স্থানে চলে আসেন যত তাড়াতাড়ি সম্ভব। আর এই বিপদের কথা আপনি পত্রে লিখবেন না, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার স্ত্রী পত্রটি পড়তে পারবে তো? হ্যাঁ, বিবাহের পর আমার কাছে সরলা অল্প কিছু পড়াশোনা শিখেছে। আশা করি এই সহজ পত্রটি সে পড়তে পারবে। এরপর হিরণকৃষ্ণবাবু পত্র লিখতে যাবেন তার আগেই ওনার মেয়ে ও বেয়ান আমাদের জন্য পা ধোয়ার পাত্র ও জল নিয়ে এসে হাজির হলেন আমাদের সামনে। আমি ও হিরণকৃষ্ণবাবু রত্নাবলীকে পা ধুয়ে দেওয়ার জন্য বাধা দিয়ে নিজেরাই নিজেদের পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবারও বসলাম আরাম কেদারায়। আমাদের জন্য সকালের জল খাবার নিয়ে এলেন কয়েকজন পরিচারিকা। বড় বড় দুটো রূপোর থালা ভর্তি গরম লুচি, বেগুন ভাজা, আলুর দম, ছানার ডালনা, ফুলকপি আলুর তরকারি, সুজি, নারকেলের হালুয়া, রাবড়ি ও সন্দেশ। খাবারগুলো আমাদের সামনে অবস্থিত একটা বড় টেবিলে সাজিয়ে দিয়ে পরিচারিকারা আবার ফিরে গেলেন নিজেদের কাজে, কিন্তু রত্নাবলী ও তার শাশুড়ি মা দাঁড়িয়ে থেকে আমাদের খাওয়ালেন। খাওয়া শেষ হতে আমরা হাত মুখ ধুয়ে আবার বসার ঘরে এসে বসলাম। এবার হিরণকৃষ্ণবাবু রত্নাবলীকে একখানি পত্র লিখে পাঠানোর জন্য কিছু জিনিসপত্র আনতে বলে অপেক্ষা করতে লাগলেন। বাবার আদেশ মতো রত্নাবলী কাছারি ঘরের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর হঠাৎই সেখান থেকে এক তীব্র চিৎকার ভেসে আসে। আমরা সবাই তড়িঘড়ি সেই স্থানে ছুটে যাই। গিয়ে দেখি রত্নাবলী অজ্ঞান হয়ে পড়ে আছে কাছারি ঘরের মেঝেতে। আমি তার মুখে জলের ছিটে ফোঁটা দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করি। বেশ কিছুক্ষণ পর রত্নাবলীর জ্ঞান ফিরে এলে আমি তাকে জিজ্ঞাসা করি সে কেন এত তীব্র চিৎকার করেছে, সে কিছু দেখে ভয় পেয়েছে কিনা। কিন্তু রত্নাবলী আমার প্রশ্নের উত্তরে কিছুই বলে না, শুধুই কাঁদতে থাকে। জমিদার মশাই তার পুত্র চন্দনকে বলেন সে যেন তার স্ত্রীকে নিয়ে তাদের ঘরে যায়। চন্দন অর্থাৎ রত্নাবলীর স্বামী নিজের পিতার আদেশ পালন করার জন্য আর কোনো কথা না বলে রত্নাবলীকে নিয়ে নিজেদের ঘরে চলে যায়। এরপর জমিদার নলিনাক্ষবাবু আমাকে বললেন, দেখলেন তো ঠাকুরমশাই, কিভাবে জ্ঞান হারিয়ে পড়েছিল আমার পুত্রবধূ। এটাই প্রথমবার নয়, যখন থেকে আমরা জানতে পেরেছি সে সন্তান সম্ভবা হয়েছে তখন থেকেই আমরা তাকে বিশেষ কোনো কাজের ভার দিই না। এছাড়া সব সময় তাকে ঘরের মধ্যে থাকার কথাই বলেছেন আমার স্ত্রী, কিন্তু এরপরেও সে যখনই একা থাকছে তখনই চিৎকার করে জ্ঞান হারাচ্ছে। আমি বা আমরা কেউ জানি না এইরূপ হওয়ার কারণ কি, কিন্তু তাকে কিছু জিজ্ঞেস করলে সে আর কিছুই বলতে পারছে না, শুধু কেঁদে চলেছে। তাই আর আমরা কোনো প্রকার অবাক হই না। গতবারে হিরণকৃষ্ণবাবু আমাদের বলে গেলেন কোনো এক সাধু নাকি আমার পুত্রবধূকে দেখে বলেছেন তার বৈধব্য যোগ আছে। এদিকে আমার পুত্রবধূ এত বৎসর পর সন্তান সম্ভবা হয়েছে, অন্যদিকে সেই দিনের দুটি ঘোড়ার ওই রকম রহস্য মৃত্যু ঘটেছে আমাদেরই বাড়ির উঠোনে। এবারে আমাকে বলুন আমরা কোথায় যাই? পুত্রের মৃত্যু সংবাদ শুনতে হবে এটার জন্য মনকে শক্ত করব, নাকি আমার বংশে নতুন কেউ জন্মগ্রহণ করবে সেটা ভেবে আনন্দ করব? যদিও আপনি আজ বললেন যে আমার চন্দনের কিছু হবে না, তার আয়ুরেখা বহু দূর, তাই কিছুটা চিন্তা দূর হয়েছে আপনার কথা শুনে। তবে আমার পুত্রবধূর এইরূপ অবস্থা বারবার হওয়ার কারণ কি আপনি দয়া করে আমাদের বলুন। হ্যাঁ জমিদার মশাই, সত্যি আপনার পুত্রের মৃত্যুযোগ এখন নেই, কিন্তু আপনার পুত্রবধূর খুব বড় একটা বিপদের আশঙ্কা রয়েছে আগামী অমাবস্যার রাতে। আমার কথা শুনে হিরণকৃষ্ণবাবু চেয়ার ছেড়ে উঠে পড়লেন। আমি হিরণকৃষ্ণবাবুকে উদ্দেশ্য করে বললাম, আপনি দয়া করে নিজেকে সামলান। আপনি যদি ভেঙে পড়েন তাহলে যে রত্নাবলী আর নিজেকে সামলাতে পারবে না। আর আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার স্ত্রীকে খবরটা পাঠান। তিনি এখানে এসে পৌঁছলে রত্নাবলীও মনে বল পাবে। জমিদার মশাই বললেন, আপনাদের কোনো প্রকার পত্র পাঠাতে হবে না, আমি হিরণকৃষ্ণবাবুর বাড়িতে মোটর গাড়ি পাঠিয়ে দেব সরলা দেবীকে এই বাড়িতে নিয়ে আসার জন্য। শুধু সরলা দেবীকে নিয়ে আসলে হবে না জমিদার মশাই, ওনার সাথে এই বাড়ির কুলপুরোহিত এবং বংশধরদের মধ্যে বর্তমানে যিনি এখন জীবিত আছেন অর্থাৎ পুরোহিত নবীনচন্দ্র চক্রবর্তী, ওনাকেও নিয়ে আসার জন্য বলবেন গাড়ি চালককে। আমার কথা শেষ হতেই মোটর গাড়ির চালক জমিদার মশাইকে ও আমাদেরকে প্রণাম জানিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন নীলগিরি পার্বত্য অঞ্চলের উদ্দেশ্যে। রত্নাবলীর মা ও জমিদার বাড়ির কুলপুরোহিত মশাইয়ের শেষ বংশধর নবীনচন্দ্র চক্রবর্তী মশাইকে নিয়ে আসার জন্য। বেশ কিছুক্ষণ ধরে আমার সাথে হিরণকৃষ্ণবাবুও
জমিদার মশাইয়ের কথাবার্তা হওয়ার পর জমিদার মশাই একজন চাকরকে ডেকে বললেন সে যেন আমাকে ও হিরণকৃষ্ণ বাবুকে নিয়ে গিয়ে আমাদের থাকার জন্য দোতলায় রত্নাবলীর ঘরের ঠিক সামনের দিকের ঘরগুলো দেখিয়ে দিয়ে আসে, আর আমাদের উদ্দেশ্য করে বললেন, ঠাকুরমশাই, আপনারা এই বাড়ির মধ্যেই থাকবেন। আপনাদের অতিথিশালার ঘরে থাকার কোনো আবশ্যকতা নেই। আপনারা আমার পরম শ্রদ্ধেয় কাছের মানুষ কিনা, আপনারা বরং কানাইয়ের সাথে যান, ও আপনাদের থাকার ঘর দেখিয়ে দেবে। আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটু জিরিয়ে নিন। আজ আপনারা আসার পরই আপনাদের সামনে একটা বিশ্রী ঘটনা ঘটে গেল, তাতে আমি খুবই বিব্রত বোধ করছি। তাছাড়া আমারও একটু কাছারিতে কাজ আছে, আমাকে একবার সেখানে যেতে হবে। দয়া করে অনুমতি দিন। জমিদার মশাইয়ের কথা শেষ হতেই আমি বললাম, আচ্ছা বেশ, তবে আমরা এখন যাই, আবার পরে দেখা হচ্ছে আপনার সাথে। কানাইয়ের সাথে আমরা চলে গেলাম দোতলার সিঁড়ির দিকে। কানাই যখন আমাদের থেকে কয়েক পা আগে একটা ঘরের সামনের দিকে এগিয়ে গেল, তখন হঠাৎই আমি আর হিরণকৃষ্ণ বাবু দুজনেই অনুভব করলাম একটা বেশ গরম দমকা হাওয়া আমাদের তিনজনকেই ছুঁয়ে বেরিয়ে গেল। কানাইও যে ব্যাপারটা অনুভব করতে পেরেছে, ওর চমকে উঠে একটা অস্পষ্ট আওয়াজেই সেটা বুঝতে পারলাম। ও যে বেশ ভয় পেয়েছে এটা ওর মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল, কিন্তু আমি তখন আসল ব্যাপারটা কি তার কিছুটা আন্দাজ করতে পেরেছি। আমরা এই স্থানে আসার আগে ও পরে যা সব ঘটনা ঘটেছে তার কিছুটা আমি শুনেছি এবং কিছুটা নিজের চোখে দেখেছি। কানাই আমাদেরকে ঘর দেখিয়ে দিয়ে আবার নিজের কাজে ফিরে গেল। আমি একটু ভালো করে দেখার জন্য ঘর থেকে বেরিয়ে বারান্দায় হাঁটাহাঁটি করতে লাগলাম। যেহেতু তখন দুপুর ও সকালের মধ্যবর্তী সময় ছিল, তাই সবাই বাড়ির ও কাছারির সমস্ত কাজে ব্যস্ত ছিলেন। সেই জন্য আমি আর কাউকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে বিব্রত করলাম না। পথের ধকলের কারণে আমিও কিছুটা জিরিয়ে নিলাম। প্রায় বেশ কিছুক্ষণ পর জমিদার মশাই বাড়ি ফিরে এসে কানাইকে দিয়ে আমাকে ও হিরণকৃষ্ণ বাবুকে দুপুরের ভোজের জন্য ডাকতে পাঠালেন। আমি কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম। কানাইয়ের কণ্ঠস্বরে আমি বিছানা থেকে নেমে রক্তাম্বরটা নিজের শরীরের ওপর ফেলে ঘরের বাইরে বেরিয়ে এসে দেখি ততক্ষণে হিরণকৃষ্ণ বাবু ওনার ঘরের বাইরে বেরিয়ে এসেছেন। এরপর আমরা সবাই মিলে নিচে যাওয়ার সিঁড়ি দিয়ে নেমে খাওয়ার ঘরের দিকে চলে গেলাম। ততক্ষণে জমিদার গিন্নিমা তার কয়েকজন পরিচারিকাদের নিয়ে খাবারের জন্য আসন করে ফেলেছেন। জমিদার মশাই আমাকে উদ্দেশ্য করে বললেন, ঠাকুরমশাই, দয়া করে আপনার জন্য রাখা আসনটিতে বসুন। আমি আমার জন্য রাখা আসন গ্রহণ করতেই হিরণকৃষ্ণ বাবু ও জমিদার মশাই বসলেন নিজেদের আসনে। গিন্নিমা একে একে খাবারের পাত্রগুলো এগিয়ে দিতে থাকেন আমাদের সামনে। সে যে কত রকমের পদ চোখের সামনে এসে উপস্থিত হতে লাগলো তা গুণে শেষ করা যাবে না। বাঁশকাঠি চালের লম্বা লম্বা সাদা ধবধবে ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, বেগুনি, আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে দিয়ে পাবদা মাছের ঝোল, কাতলার কালিয়া, ছানার কোপ্তা আর কচি পাঁঠার ঝোল, সাথে বাড়ির বাগানের আনারসের চাটনি, বাড়ির পাতা দই ও সরভাজা। আমি ঠাকুরমশাইয়ের কথা শেষ না হতে দিয়েই বললাম, আপনি এত সব খাবার খেয়েছিলেন? তাছাড়া জমিদার মশাই নিজের পুত্রবধূ জীবন সংকট শোনা সত্ত্বেও এত কিছু খেলেন কিভাবে? আসলে বিভূতি, তোমাদের প্রশ্ন করাটা স্বাভাবিক। এত সব আয়োজন দেখে আমিও বেশ অবাক হয়েছিলাম। আমার মনেও ওই একই প্রশ্ন জেগেছিল বারংবার। সকালের ওই ঘটনার পরেও কিভাবে এনারা এত সব আয়োজন করেছেন। পরে আমি বুঝেছিলাম কারণটা, তোমাদেরকে সে কথা পরে বলবো। তবে সেদিন দেখেছিলাম জমিদার মশাই খুব তৃপ্তি সহকারে খেলেন। হিরণকৃষ্ণবাবু বিষণ্ণ মুখে নামমাত্র খাবার গ্রহণ করলেন, আর আমি অন্যান্য দিনের মতো সেই দিন মনঃপুত করে খেতে পারলাম না। তবে সেদিন বুঝেছিলাম কিছু কিছু মানুষের কাছে শুধুমাত্র নিজেদের পুত্র সন্তান ও উত্তরাধিকারী পুত্র সন্তানই আশা করেন। বাড়ির বউয়ের বিপদের কথা শোনার পরও তাদের মধ্যে কোনো প্রকার চাঞ্চল্যতা দেখা যায় না। আমি নলিনাক্ষবাবু ওনার স্ত্রীকে দেখে ভাবতে লাগলাম, এনাদের এইরূপ ব্যবহারের কারণ কি? কেন এনারা কোনো প্রকারের কষ্ট বা সহানুভূতি প্রকাশ করছেন না? এইসব ভাবতে ভাবতে খাওয়া শেষ করে আমরা পুনরায় হাত ধুয়ে বসার ঘরে এসে বসলাম। দেখুন হিরণকৃষ্ণবাবু, আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। আমার গিন্নি যা ঠিক করবেন তাই হবে। তিনি হয়তো পরিচারিকাদের দিয়ে বৌমার খাবারটা তার ঘরে পাঠিয়ে দেবেন। আপনি চিন্তা করবেন না। আপনি বরং তামাক খাবেন কিনা বলুন। জমিদার মশাই আমার দিকে তাকিয়ে এসেই একই প্রস্তাব দেন। আমি জমিদার মশাইয়ের কথায় সম্মতি জানিয়ে বলি, হ্যাঁ অবশ্যই খাবো, বেশ অনেকগুলো দিন হয়ে গেছে তেমন একটা খাওয়া হয় না। জমিদার মশাইয়ের আদেশে একজন চাকর এসে গড়গড়াতে তামাক সাজিয়ে দিয়ে গেল। আমরা একসাথে তামাক সেবন করতে করতে নিজেদের মধ্যে বার্তালাপ করতে থাকলাম। আমি জমিদারকে বললাম,
আচ্ছা জমিদার মশাই, আপনাদের বাড়ির আশেপাশে আরো কয়েকটা মহল আছে। সেগুলোর তুলনায় বেশ খানিকটা বড় একটা মহল রয়েছে বাড়ির পেছন দিকে, কিন্তু সেখানকার অবস্থা দেখে যা মনে হয় তার দশা বড়ই জরাজীর্ণ। ওখানে কি কেউ যায় না? আর একটা কথা বলুন তো, ওই যে বাড়ির দক্ষিণ প্রান্তে একটা বড় নিম গাছ রয়েছে, সেটাকে কি আপনারা কোনো যত্ন করেন না? কেমন যেন চারিদিকে ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে জায়গাটা অন্ধকারাচ্ছন্ন করে রেখেছে। আপনারা ওই গাছটার ডালপাতা ব্যবহার করেন না? লক্ষ্য করলাম আমার এই প্রশ্নবান ওনার দিকে ছুটে যাওয়া মাত্র ওনার মুখের ভাব একেবারে বদলে গেছে, যেন এক রাশ ঘন কালো মেঘ ঘনিয়ে এসেছে ওনার মুখমণ্ডলে। জমিদার মশাইয়ের হঠাৎ এই পরিবর্তনের কারণ এক বিন্দুও বুঝতে পারলেন না হিরণকৃষ্ণবাবু। কিছুক্ষণ গুম মেরে বসে থাকার পর খানিকটা বিরক্তির ভাব নিয়ে জমিদার মশাই কিছু বলতে যাচ্ছিলেন। উনি কি বলতে চলেছেন ধরে ফেলে ওনাকে কিছু বলতে না দিয়ে ওনার দিকে তীব্র দৃষ্টি নিক্ষেপ করে আমি বলে উঠলাম, দেখুন জমিদার মশাই, আমার কাছে সবটাই পরিষ্কার। এবার আপনি সব সত্যিটা বলুন, নইলে এই অমঙ্গলের প্রকোপ যে আপনাদের ওপরও পড়বেন না, এটা ধরে নেবেন না একেবারে। হিরণকৃষ্ণবাবু এসব কথার এক বর্ণও বুঝতে না পারলেও কিছু একটা অন্যায় ঘটছে এ বাড়িতে আন্দাজ করতে পেরে খানিকটা অশান্ত হয়ে উঠলেন। আমি ওনাকে চোখের ইশারায় শান্ত থাকতে অনুরোধ করলাম। আবার বেশ কিছুক্ষণ নীরব থাকার পর জমিদার মশাই মুখ খুললেন। আসলে ঠাকুরমশাই, আপনি যেটির কথা বলছেন সেই মহলটি হলো আমাদের এই জমিদার বাড়ির নাচঘর। হিরণকৃষ্ণবাবু, আপনি আমাদের ক্ষমা করে দেবেন। আমরা আপনাকে এই বাড়িতে ঘটে যাওয়া একটি খুব নোংরা ঘটনার কথা লুকিয়ে গিয়েছি। আসলে আমি ও আমার গিন্নি শুধু জানি কেন আপনার মেয়ে রত্নাবলীর সঙ্গে এরকম হচ্ছে। সত্যি করে বলুন তো, কি লুকিয়ে গিয়েছেন আপনারা আমাদের কাছে, যার ফলে আমার মেয়েটার এই অবস্থা হয়েছে? দেখুন জমিদার মশাই, যা হয়েছে বলুন, ভয় পাবেন না। যদি এখনো কিছু করা সম্ভব হয় তাহলে আমি করতে পারবো, তাই সবটা খুলে বলুন, নইলে আরো দেরি হয়ে যাবে, তখন আর কিচ্ছু করার থাকবে না। জমিদার মশাই বলতে শুরু করলেন। প্রথমেই বলে রাখা ভালো, আমার কাকাবাবু ছিলেন আমার ঠাকুরদার সব থেকে ছোট সন্তান এবং আমার পিতা ছিলেন সব থেকে বড় সন্তান। মাঝে আরো 5 জন কন্যা সন্তান ছিল আমার ঠাকুরদার। তাই পিতার যখন বিবাহ হয়েছিল তখন আমার কাকাবাবু খুবই ছোট। আমার পিতা ও মাতার বিবাহের 1 বছর পরেই আমার জন্ম হয়। তাই আমার কাকামশাইয়ের বয়সের তুলনায় আমার বয়সের তেমন বড় কোনো ফারাক ছিল না। আমার জ্ঞান হওয়ার পর থেকেই দেখতাম ঠাকুরদাদা কাকামশাইকে বহুবার শাস্তি দিয়েছেন, কারণ কাকামশাই কোনো ভালো কাজ কোনোদিন করতেন না। যৌবনে পদার্পণ করার সাথে সাথে উনি খারাপ পথে যেতে শুরু করেন। নানান নর্তকীকে রাতের অন্ধকারে এই বাড়িতে লোকচক্ষুর অন্তরালে প্রবেশ করাতেন। এইভাবে বহুবার একই ঘটনা ঘটার পর একদিন তিনি ঠাকুরদার কাছে ধরা পড়েন হেমনলিনী নামে এক নর্তকীর সাথে। তখন তিনি ঠাকুরদাকে বলেছিলেন ওই মেয়েটি নাকি খুব বিপদে পড়ে তার কাছে আশ্রয় নিয়েছেন। ঠাকুরদা বিবেচনা করে ওই মহিলাকে বলেন তিনি যেন অতিথিশালা ঘরে থাকেন, তবে এই বাড়ির চৌকাঠ যেন তিনি কোনোদিন পার না করেন। কিছুদিন পর সেই নর্তকী অর্থাৎ হেমনলিনী কোথা থেকে একটা ছোট বাচ্চা নিয়ে চলে আসেন অতিথিশালায়। আমার ঠাকুমা তখন পরিচারিকাদের দিয়ে তার কাছে জানতে পাঠায় যে বাচ্চাটিকে সে কোথা থেকে নিয়ে এসেছে, অত ছোট বাচ্চাটি কার এবং সে কেন নিয়ে এসেছে তাকে এই বাড়ির অতিথিশালায়। তখন হেমনলিনী সেই পরিচারিকাকে দিয়ে খবর পাঠান যে এই ছোট সন্তানটি নাকি এই জমিদার পরিবারের উত্তরাধিকারী। এই ঘটনা আমার ঠাকুরদার কানে ওঠার পর তিনি অতি সত্বর আমার কাকামশাইকে ডেকে পাঠান এবং জানতে চান এসব কথা সত্যি কিনা, এবং এটাও বলে দেন যদি সত্যি হয় তাহলে আমার ঠাকুরদা হেমনলিনী তার সন্তান সহ আমার কাকামশাইকেও জমিদার বাড়ি থেকে চিরতরে বার করে দেবেন। তবে তিনি কাকামশাইয়ের নামে এই গ্রামেরই কিছু অংশ লিখে দেবেন ও তার সাথে 50 বিঘা জমি আর অন্য একটা বাড়ি দিয়ে দেবেন। কিন্তু কাকামশাই কোনোদিন জমিদার বাড়িতে ফিরতে পারবেন না। সেদিন হেমনলিনী রাজি হয়ে গেলেও আমার কাকা রাজি হননি। উনি হেমনলিনীর সন্তানকে অস্বীকার করে বলেন সেই ছোট সন্তানটি ওনার নয়। হেমনলিনীকে সবার সামনে অনেক অপমান করেন ও বাড়ির অতিথিশালা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দেন। তারপর হেমনলিনী কোথায় গিয়েছিল জানি না। এরপর একদিন কাউকে না জানিয়ে আমার কাকা মধুমালা নামের একজন মেয়েকে বিবাহ করে বাড়িতে প্রবেশ করেন। আমার ঠাকুরদা তাদের দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে কাকামশাইকে জানিয়ে দেন এই বাড়িতে ওনার আর থাকা হবে না। কিন্তু কাকামশাই ঠাকুরদার কথা না শুনে জোর করে নিজের ঘরে প্রবেশ করতে চান। সেই সময় আমার ঠাকুরদা ওনাকে আটকাতে গেলে ঠাকুরদাকে খুব জোরে ধাক্কা মারেন আমার কাকা। ঠাকুরদা টাল সামলাতে না পেরে দোতলার বারান্দা থেকে নিচে পড়ে মারা যান। আমার বাবা ও ঠাকুমা যখন দেখেন তখন আমার ঠাকুরদার আর নিঃশ্বাস প্রশ্বাস চলছিল না। ওই ঘটনার কয়েক ঘন্টা পরেই হেমনলিনী দেবী একা আসেন আমার ঠাকুরদার মৃতদেহ শেষবার দেখার জন্য। কিন্তু উনি মধুমালাকে দেখে ও তার পরিচয় জেনে নিজেকে সামলাতে না পেরে আমার কাকামশাইকে সবার সামনে জিজ্ঞাসা করেন
উনি কেন আরো একটা বিবাহ করেছেন। এরপরই তাদের মধ্যে কথা কাটাকাটি হতে হতে এক প্রকার চরম পর্যায়ে পৌঁছে যায় অশান্তি। হেমনলিনী দেবী চরম অপমানিত হওয়ার পরেও এই বাড়ি থেকে ফিরে যেতে চাননি। তিনি ওই নাচমহলের মধ্যেই সেই দিন রাতে থেকে গিয়েছিলেন, কিন্তু পরের দিন সকালে ওই দক্ষিণ দিকের নিম গাছের ডালে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তারপর থেকেই বাড়িতে নানান উপদ্রব শুরু হয়। বাড়িতে অস্বাভাবিকভাবে ঘুঙুরের শব্দে রাতে কেউ ঘুমোতে পারে না। বেশ কিছুদিন পরেই আমার কাকার মৃত্যু ঘটে রহস্যজনকভাবে। পরে যাকে আমার কাকা বিবাহ করেছিলেন সেই মধুমালা দেবীর একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করে আমার কাকার মৃত্যুর কয়েক মাস পরে। মধুমালা সেই সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান। যখন সেই ছোট বাচ্চাটি একটু একটু করে বড় হতে শুরু করে তখন আমার মায়ের বয়স অনেক বেশি হয়ে গিয়েছিল। আমার বাবাও মারা গিয়েছিলেন হৃদরোগের কারণে। পরে মা আমাকে ছেড়ে বেনারসে চলে যাওয়ার আগে আমার বিবাহ দিলেন এই গ্রামের একজন সাধারণ মেয়ের সাথে। কিন্তু বিবাহের প্রায় বছর খানেকের মধ্যেই সে মারা গেল সন্তান সম্ভব অবস্থায়। পরে গিয়ে আমরা একজন সাধু বাবাকে ডেকে ওই নিম গাছ কাটানোর জন্য কথা বলি। তিনি বলেন সেই গাছ নাকি এখনই কাটা সম্ভব নয়, তবে উনি অনেক মন্ত্রপুত সুতো দিয়ে নানান ক্রিয়ার দ্বারা গাছটিকে বেঁধে দিয়েছিলেন। উনি বলেছিলেন কেউ যেন ওই গাছের পাতা ডাল কোনো কিছুই কোনোদিন ব্যবহার না করেন। যদি কেউ সেই গাছটিকে স্পর্শ করেন তাহলেই হেমনলিনীর অতৃপ্ত আত্মা বন্ধন থেকে মুক্ত হবে। এরপর আমার সাথে সুহাসিনীর বিবাহ হয়, কিন্তু আমাদের কোনো সন্তান হয়নি অনেক চেষ্টার পরেও। এই বলে জমিদার মশাই থামলেন। এবার হিরণকৃষ্ণবাবু বিস্ফারিত চোখে জমিদারের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, আপনি বলুন জমিদার মশাই, যে চন্দনকে আমি আপনার একমাত্র পুত্র হিসেবে জেনে তার সাথে আমার মেয়ের বিবাহ দিয়েছিলাম, সেই চন্দন আসলে কে হয় আপনার? তার আসল পরিচয় কি? আমি অনেক সাধ করে আমার একমাত্র মেয়ের বিবাহ দিয়েছিলাম জমিদার বাড়িতে। ভেবেছিলাম সে জমিদার বাড়ির বউ হবে, আর শুধুমাত্র এই কারণেই আমার মেয়ে রত্নাবলীর পছন্দ করা পাত্রের সাথে তার বিবাহ দেইনি। আর আপনি এতগুলো বছর পর বলছেন চন্দন আপনার সন্তান নয়। হিরণকৃষ্ণবাবুর কথা শেষ হওয়ার আগেই হয়তো সরলা দেবী বসার ঘরের সামনে দিয়ে ভেতরে প্রবেশ করার সময় সব শুনতে পেয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। এবারে ওনার স্বামীর কথা শেষ হওয়া মাত্রই ঘরের ভিতর প্রবেশ করে হিরণকৃষ্ণবাবুর দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, আমি এতগুলো বছর আপনাকে কিচ্ছু বলিনি। আপনি যা কিছু সিদ্ধান্ত নিয়েছেন সেই সব সিদ্ধান্তে আমি আপনার পাশে ছিলাম, কিন্তু যখন আমাদের একমাত্র মেয়ের জীবনের প্রশ্ন, আমি চুপ করে সবকিছু মেনে নেব না। দুটো পুত্র সন্তানের জন্মের কতগুলো বছর পর আমার একটা মাত্র কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। ছোট থেকে কত যত্ন করে তাকে বড় করেছি, তার গায়ে আমরা কেউ একটা আঁচড় পর্যন্ত দিইনি কখনো। আর আজ আপনার একটা ভুল সিদ্ধান্ত আমার রত্নাবলীর মৃত্যুর কারণ হবে তা তো আমি বুঝিনি। আমি কিচ্ছু জানি না। আমার মেয়েকে যেভাবে হোক আপনাকে বাঁচাতেই হবে। আপনারা কি করবেন আমি জানি না, জানতেও চাই না, শুধু আমার মেয়েকে বাঁচিয়ে দিন। এই বলে সরলা দেবী মুখে শাড়ির আঁচল দিয়ে কাঁদতে শুরু করলেন। আমি ওনাকে আশ্বাস দিয়ে বললাম, মা জননী, আপনি দয়া করে এভাবে কাঁদবেন না। আমি দেখছি কি করা যায়। আপনি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে আর কোনোভাবে কোনো বিপদ না। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, আপনি কি একাই এসেছেন? আপনার সঙ্গে আর কেউ আসেনি? আগে ঠাকুরমশাই আমি তো একাই এসেছি, আর তো কেউ আসেনি। তবে যিনি আমাকে নিয়ে আসার জন্য গিয়েছিলেন তিনি বলেছিলেন পুরোহিত নবীনচন্দ্র চক্রবর্তী মশাইকে সঙ্গে করে নিয়ে আসতে, এমনটাই বলেছেন রায় মশাই। কিন্তু আমরা এখানে আসার সময় ওনার বাড়ি গিয়ে জানতে পারলাম উনি নাকি গত রাতে খুন হয়েছেন। সাথে এটাও শুনলাম বেশ কিছু মাস আগে ওনার বাড়িতে একজন তান্ত্রিক এসেছিলেন। উনি ঠাকুরমশাইয়ের বাড়ির পিছনের পথ ধরে গেলে নদীর পাড়ের যে জঙ্গল আছে সেখানেই থাকতেন। পুরোহিত মশাইয়ের বাড়িতে মাঝে মাঝেই আসতেন নাকি, কিন্তু কয়েকদিন আগে থেকে আর ওনাকে কেউ দেখেনি। আর কাল রাতে পুরোহিত মশাইকে কেউ যেন গলা কেটে ফেলে রেখে গেছেন তার বাড়ির সামনে। সেই জন্য ওনাকে ছাড়াই আমাকে চলে আসতে হয়েছে। কিন্তু কেন বলুন তো, পুরোহিত মশাইকে কি খুব প্রয়োজন ছিল? না মানে আমি বলতে চাইছি ওনাকে ছাড়া কি আমার মেয়ের প্রাণ বাঁচানোর কোনো পথ নেই? সরলা দেবীর কথা শুনে আমি চিন্তিত স্বরে বললাম, বুঝলেন তো জমিদার মশাই, আমি প্রথমে যেমন সহজ ভেবেছিলাম ঘটনাগুলো আসলে এতটা সহজ বা কাকতালীয় ব্যাপার নয়। এই বাড়ির সাথে যুক্ত থাকা সমস্ত ঘটনার মধ্যে কোথাও একটা যোগসূত্র আছে। যদি আপনার কথা মেনেও নিই তাহলে তো হেমনলিনীর প্রেতাত্মা বাড়ির ভেতরে ক্ষতি করতে পারবে না, যদি কেউ তাকে জাগ্রত না করে থাকে। যদি সে মুক্ত হয়ে যায় তবুও তার পুরোহিত মশাইকে মেরে ফেলার কি কোনো কারণ আছে? আমার তো মনে হয় না। আর হ্যাঁ, হিরণকৃষ্ণবাবু, আপনার মেয়ে রত্নাবলীকে যে সাধুটি বলেছিল তার বৈধব্য যোগ আছে, সেই সাধুকে কি আপনারা চেনেন? আগে না ঠাকুর মশাই, আপনাকে তো বলেছিলাম উনি হঠাৎ একদিন এসে উপস্থিত হলো। তবে ওই সাধুর বয়স আনুমানিক আমাদের চন্দনের থেকে সামান্য বেশি হবে।
ওনার সাথে কথা বলে আমার মনে হয়েছিল উনি এই জমিদার বাড়ির সম্পর্কে অনেক কিছু জানেন। ওই সাধুর কথায় ভয় পেয়েই তো আমার মেয়েকে এই বাড়িতে ফিরিয়ে দিয়ে গিয়েছিল। তবে সেই সাধু বলেছিলেন আমার মেয়ের সাথে নাকি উনি এই বাড়িতে এসে দেখা করবেন আর কিছু পূজার্চনা করবেন তার স্বামীর আয়ু বৃদ্ধির উদ্দেশ্যে। কিন্তু আমি জানি না উনি এসেছিলেন কিনা। আপনি কি কিছু জানেন বেআই মশাই এই সম্পর্কে? আসলে হিরণকৃষ্ণবাবু, আপনি যেদিন আপনার মেয়েকে এই বাড়িতে ফিরিয়ে দিয়ে গিয়েছিলেন তার কয়েকদিনের মধ্যেই আমিও আমার গিন্নি সুহাসিনী একটু পুজো দেওয়ার জন্য বেরিয়েছিলাম বেশ কিছু গ্রাম পার হয়ে একটা মন্দিরে। সেই দিন বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। সেদিন কেউ এসেছিল কিনা জানি না, তবে তারপর থেকে আমরা তো বাড়ি থেকে কোথাও যাইনি। আচ্ছা বেশ, একটু অপেক্ষা করুন, আমি কানাইকে ডাকছি। কানাই, কানাই, এদিকে এসো কিছুক্ষণের তো। মধ্যেই কানাই এসে ঘরের মধ্যে দাঁড়ালো। জমিদার মশাই কানাইকে জিজ্ঞেস করলেন, কানাই, তুমি একটু মনে করে বলো তো, যেদিন আমরা পুজো দিতে গিয়েছিলাম সেদিন কোনো অচেনা মানুষ এই বাড়িতে প্রবেশ করেছিল কিনা? একটু ভালো করে মনে করে উত্তর দাও। সবাই যখন কানাইয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, তখন কানাই মাথা নেড়ে সম্মতিসূচকভাবে জানালো, হ্যাঁ, এসেছিলেন। কে এসেছিলেন একটু মনে করে বলো। বাবু, আপনাদের গাড়ি করে বেরিয়ে যাওয়ার পর একজন অদ্ভুত দর্শন সাধু এসে বাড়ির বাইরে দাঁড়িয়ে বৌদিমণির নাম ধরে চিৎকার করতে থাকে। যখন প্রহরীরা ওনাকে ওনার পরিচয় এবং বৌদিমণির এবং বৌদিদির সাথে কি দরকার, যখন প্রহরীরা ওনাকে ওনার পরিচয় এবং বৌদিদির সাথে ওনার কি দরকার এইসব বিষয়ে জিজ্ঞেস করে, তখন উনি বলেছিলেন ওনাকে ওই বাড়ির কুলপুরোহিত কোনো এক বিশেষ পুজো সম্পন্ন করার জন্য পাঠিয়েছে। যখন উনি বাড়ির ভিতরে প্রবেশ করতে চান, তখন প্রহরীরা ওনাকে আটকাতে গেলে স্বয়ং বৌদিমণি তাদের আদেশ দেন যেন তারা সাধুটিকে ভেতরে আসতে দেয়। এরপর বৌদিদি ওনাকে সঙ্গে নিয়ে বাড়ির দক্ষিণ প্রান্তে অবস্থিত ওই পুরনো নিম গাছের কাছে গিয়ে কি সব যেন করছিলেন। কি করছিলেন তা কিন্তু আমি স্পষ্ট করে জানিনি বাবু। বৌদিদি আমাকে ওই দিকে যেতে বারণ করে দিয়েছিলেন। শুধু এইটুকু দেখেছিলাম, নিম গাছে একটা ছোট্ট ডাল ভেঙেছিলেন ওই সাধু। তারপর ওই গাছের সব পাতা বৌদিদিকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে উপরে চলে যেতে দেখেছিলাম। তারপর ওই সাধু আমার দিকে একবার দৃষ্টিপাত করে বেরিয়ে গেলেন। আমি বৌদিদিকে বলেছিলাম এই নিম পাতা ওর নিম ডাল ব্যবহার না করতে, কিন্তু উনি আমার উত্তরে বলেছিলেন উনি এসব ছোট বাবুর মঙ্গল কামনার জন্য করছেন, আর এসব আমি যদি কাউকে বলে দিই তাহলে নাকি অনেক বড় ক্ষতি হয়ে যাবে সবার। কিন্তু বৌদিদির এই অবস্থা দেখে আমি আর চুপ থাকতে পারলুম না বাবু। আমি বলে দিলুম আপনাদের যা শাস্তি দেবার আমাকে দিন বাবু, আমি মাথা পেতে নেব। বৌদিদিকে ঠিক করে দিন ঠাকুর, বৌদিদিকে ঠিক করে দিন। তোমাকে কোনো শাস্তি পেতে হবে না। তুমি শুধু বলো তুমি তারপর থেকে সেই সাধুকে কখনো দেখেছো কিনা। কানাই উত্তরে বলে সে নাকি বেশ কয়েকবার রাত্রে ওই সাধুকে বাড়ির সামনে দাঁড়িয়ে বাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখেছে। সে এও বলে সাধুটি সম্ভবত গ্রামের শেষের দিকের জঙ্গলে একটা পর্ণকুটিরে থাকে। আমি তাকে বললাম, তুমি কি আমাকে সেখানে নিয়ে যেতে পারো কানাই? হ্যাঁ ঠাকুর মশাই, আমি আপনাকে নিয়ে যেতে পারবো সেখানে। কখন কখন যাবেন বলুন? আজ রাতেই যাব, কারণ অমাবস্যার আর একদিন বাকি আছে। আমাদের এর মধ্যে যা করার করতে হবে। এরপর আমি সবাইকে সঙ্গে নিয়ে রত্নাবলীর ঘরের দিকে গেলাম। সেখানে পৌঁছনো মাত্রই একটা খুব গরম ও ভারী বাতাস ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল। সেটা ওই স্থানে উপস্থিত সবাই অনুভব করলেন। সরলা দেবী ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। রত্নাবলী কিছুই বুঝতে না পেরে সবার মুখের দিকে তাকিয়ে রইল। হিরণকৃষ্ণবাবু মেয়ের মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিতে লাগলেন। এতক্ষণে লক্ষ্য করলাম জমিদার মশাইয়ের চোখ ছলছল করছে, আর তাছাড়া ওনাকে দেখেই বোঝা যাচ্ছিল উনি নিজের ভুলের কারণে খুবই অনুতপ্ত। এরপর আমি ওই ঘরের নীরবতা ভেঙে রত্নাবলীকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা মা, তুমি সেদিন যে নিমের পাতা ও ছোট সরু ডাল নিয়ে এসেছিলে, ওগুলো কোথায় রেখেছো? আমাকে একটু ওগুলো দিতে পারবে? নাকি সমস্ত নিম পাতা সেই সাধুর কথা মতো তুমি সেবন করে ফেলেছো? আমার কথা শুনে মেয়েটি চমকে উঠে কানাইয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। আমি রত্নাবলীর মধ্যে ক্রমশ একটা পরিবর্তন লক্ষ্য করলাম। আমি এবার তার দিকে তাকিয়ে বললাম, হেমনলিনী, তুমি কি ভেবেছো আমি তোমাকে দেখে বুঝতে পারিনি যে তুমি স্বয়ং রত্নাবলীর দেহে অবস্থান করছো, এবং তুমি সেই দিন রত্নাবলীর পরিবারের লোকজন যে গাড়িতে এসেছিল সেই গাড়ির ঘোড়াগুলোকে হত্যা করেছিলে, কারণ সেই অবলা পশুগুলো তোমাকে দেখে চিৎকার করেছিল। সেই দিন রাতে রত্নাবলী তার মা বাবার সাথে ঘুমিয়েছিল। এই বাড়িতে আসার আগে সরলা দেবী ওনার সদ্য সন্তান সম্ভবা মেয়ের জন্য নীলগিরিরাজের মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে ঈশ্বরের পায়ে ছোঁয়ানো ফুল ও সুতো তার বালিশের নিচে রেখে দিয়েছিলেন। তাই তুমি রত্নাবলীর ধারে কাছে যেতে না পেরে অত্যন্ত রাগে ওই পোষ্য প্রাণীগুলোকে মেরে ফেললে। তারপর সবাই রত্নাবলীকে ছেড়ে দেখে উঠোনে চলে গেল। তারপর সে যখন বিছানা ছেড়ে নেমে এলো, তখন তুমি তার দেহ সম্পূর্ণভাবে দখল করলে। কি তাই তো? তুমি যখনই বারবার তার শরীরের মধ্যে যাওয়া আসা করো, তখনই মেয়েটা জ্ঞান হারায়। কিছু জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারে না।
এবার হিরণকৃষ্ণবাবুকে উদ্দেশ্য করে আমি বললাম, আর শুনুন হিরণকৃষ্ণবাবু, সকালে যখন আপনি আপনার মেয়েকে কাছারি ঘরে পাঠিয়েছিলেন পত্র লেখার জন্য সামগ্রী নিয়ে আসতে, ঠিক তখনই তার দেহে এই প্রেতিনী আবারও প্রবেশ করে। শুধু তাই নয়, যাতে সেই পুরোহিত মশাই এখানে আসতে না পারে সেই চেষ্টা করে বারবার। পরে যখন সে বুঝতে পারে সবাই সবটা জেনে যাবে, তখন ওই পুরোহিত মশাইকে সে হত্যা করে। রত্নাবলীর দেহে অবস্থান করা সেই প্রেত এবার তারস্বরে হাসতে শুরু করলো। হঠাৎ রত্নাবলী জ্ঞান হারিয়ে আবারও বিছানায় ঢলে পড়ল। সেই দিন আর কেউ রত্নাবলীর ঘর থেকে কোথাও গেলেন না, বাড়ির সবাই সেখানেই রইলেন। দিনের আলো নিভতেই আমি কানাইকে ডেকে বললাম, কানাই, তুমি কি আমাকে সঙ্গে নিয়ে যাবে? আমাকে পথ বলে দেবে ওই সাধুরূপী শয়তানের আস্তানার। আগে আগে ঠাকুর মশাই, আমি আপনার সাথেই যাবো, সাথে আমার যা ক্ষতি হওয়ার হবে, কিন্তু বড় দিদির কষ্ট আমি আর কিছুতেই দেখতে পাচ্ছি না। আর দেরি না করে কানাইকে নিয়ে রওনা হয়ে গেলাম। গ্রামের শেষে জঙ্গলের দিকে বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমিও কানাই পৌঁছলাম জঙ্গলের ভেতরের সেই পর্ণকুটিরের কাছে। সেখানে পৌঁছে দেখতে পাই একজন কালো আলখাল্লা পরিহিত লোক নিজের সামনের দিকে একটা যজ্ঞকুণ্ড সাজিয়ে তাতে অগ্নি সংযোগ করে একের পর এক দ্রব্যাদি আহুতি দিচ্ছেন, আর তাতেই যজ্ঞের আগুন ক্রমাগত বেড়ে চলেছে। খুব জোরে জোরে তিনি মন্ত্র পড়ছেন। এবার আমি ওনার দিকে এগিয়ে গিয়ে ওনাকে উদ্দেশ্য করে বললাম, বন্ধ করুন এসব, আপনি এই অন্যায় কিছুতেই করতে পারেন না। আপনি তো নিজের পরিচয় দেন একজন সাধক হিসেবে, তাহলে আপনাকে যে বিশ্বাস করে তার স্বামীর প্রাণ রক্ষার জন্য সবার অলক্ষ্যে নিজের বাড়িতে প্রবেশ করালো, আপনি কিনা সেই অতটুকু মেয়েটাকে তার গর্ভে বেড়ে ওঠা সন্তান সহ শেষ করতে চাইছেন? আপনার কেমন বিচার? তাছাড়াও আপনাকে যে পুরোহিত মশাই ছোটবেলা থেকে মানুষ করেছিলেন, তাকেও আপনি খুন করলেন। ওনাকে আপনি কেন খুন করলেন বলুন তো? আমি এতগুলো কথা বলার পর সেই কাপালিক বললেন, কি জানেন, ছোটবেলা থেকে আমি আমার মাকে দেখিনি, বাবার পরিচয় কি তাও আমি জানতাম না। যখন একটু বড় হলাম তখন পুরোহিত মশাই অর্থাৎ আমার মামা বাবু সব কথা আমাকে বলেন, আমার বাবার পরিচয় আমাকে জানালেন। আমি জানলাম আমার বাবার দ্বিতীয় পক্ষের একজন সন্তান আছে, কিন্তু আমার কোন জায়গা সেখানে নেই। মামা বাবু ভয় পেয়ে আমার বাবাকে আর কিচ্ছুটি বলেননি আমার সম্পর্কে, যদি বাবা আমাকেও মেরে ফেলেন। সব জানার পর আমি ওনার বাড়ি থেকে বেরিয়ে চলে যাই। পথে ঘাটে ঘুরতে ঘুরতে একজন কাপালিকের কাছে গিয়ে পড়ি। উনি আমাকে সমস্ত বিদ্যা দান করেন। পরে যখন মামাবাবুর বাড়িতে ফিরে আসি, তখন উনি আমার কাছে জানতে চেয়েছিলেন আমি এতগুলো বৎসর কোথায় ছিলাম, কেনই বা ওনার কাছে আমি ফিরে আসিনি। আমি চেয়েছিলাম আমার মায়ের খুনের প্রতিশোধ নিতে, ছোট থেকে আমার প্রতি হওয়া সমস্ত অন্যায়ের প্রতিশোধ নিতে। মামাবাবুকে সবটা বলার পর লক্ষ্য করলাম উনি আমাকে বারবার বারণ করছেন এসব করতে, আমার কাজে ব্যাঘাত ঘটাচ্ছিলেন। আমি ওনাকে বহুবার বলার পরেও উনি আমার কথা না শুনে সীতারামপুর গ্রামের জমিদার বাড়িতে গিয়ে সব কিছু বলে দেবেন বলে আমাকে ভয় দেখাতে থাকেন। আমি ওনাকে অনেক আটকানোর চেষ্টা করার পরেও যখন উনি আমার কথা শোনেননি, তখন আমি আমার মামার গলায় সবার অলক্ষ্যে ভোজালির কূপ বসিয়ে দিই। এছাড়া আমি সাধনার মাধ্যমে জানতে পেরেছিলাম কেউ একজন আসবে মামা বাবুকে সঙ্গে করে নিয়ে জমিদার বাড়িতে যাবে। আমি যা করেছি একেবারে ঠিক কাজ করেছি। এবার আমাকে যদি আপনি আটকাতে আসেন, তাহলে আমি আপনাকেও শেষ করে দেব। আমার ক্ষমতা সম্পর্কে আপনার বিন্দু মাত্র ধারণা নেই। আপনি রত্নাবলীকে কিছু করবেন না। আমি কথা দিচ্ছি, আমি জমিদার মশাইকে বলবো যাতে উনি আপনাকে আপনার প্রাপ্য সম্মান ও অধিকার দেন। আমি আশা করছি উনি বুঝবেন। ওনারা ঠিক আপনাকে আপনার প্রাপ্য মর্যাদা দেবেন। আপনি দয়া করে এসব বন্ধ করুন। আমার কথা শেষ হতে না হতেই কাপালিক আমাদের দিকে নিজের অলৌকিক ক্ষমতার প্রয়োগ করে একটা বিরাট গাছ শেকড় শুদ্ধ উপড়ে ছুঁড়ে মারলেন। ঘটনার আকস্মিকতায় হতবুদ্ধি হয়ে ওই মুহূর্তে আমরা কেউই সরে যেতে পারলাম না। আমি যখন বুঝলাম আর কিছু করার নেই, এই গাছ আমাদের উপর পড়তে শুরু করেছে, ঠিক তখনই সেই নীল টিয়ার কথা মনে পড়ে গেল। চোখ বন্ধ করে দুই হাত জোর করে মাথার উপর তুলে ঋষির শেখানো সেই মন্ত্র জপ করতে লাগলাম।
কিছুক্ষণের মধ্যেই শুনতে পেলাম খুব তীব্র একটা চিৎকার। এবার দেখলাম একটা বড় নীল রঙের টিয়া পাখি আমার সামনে হাওয়ায় ভেসে রয়েছে, আর ওই কাপালিক যেখানে যজ্ঞ করছিলেন সেখানে অজস্র গাছ ভেঙে পড়েছে এবং একটা গাছের ডাল কাপালিকের মাথায় পড়ে তার মাথা ফেটে চৌচির হয়ে গেছে। এই দৃশ্য দেখে কানাই জ্ঞান হারিয়ে পড়ে যায়। অনেকক্ষণ পর কানাইয়ের জ্ঞান ফিরে আসে। সে দেখে সে জমিদার বাড়িতেই আছে, আর আমি তার পাশে বসে আছি। এরপর আমি জমিদার মশাইকে জানালাম সেই কাপালিক মারা গেছে, কিন্তু হেমনলিনীর আত্মা এখনো ওই গাছের মধ্যেই আছে। তাকে এবার রত্নাবলীর দেহ থেকে দূর করে সেই গাছের সাথে বন্ধনী মন্ত্র দ্বারা বন্ধন করতে হবে। জমিদার মশাই আমাকে বললেন আমার যা যা করার প্রয়োজন আছে আমি যেন তাই করি, শুধু ওনার চন্দন ও রত্নাবলীকে যেন বাঁচিয়ে দিই, তাহলেই উনি আমার কাছে আর কিছু চাইবেন না। ওনাদের কোনো সন্তান হয়নি, এই চন্দনকে তারা সন্তানের মতো মানুষ করেছিলেন। যদি চন্দন ও রত্নাবলী না বাঁচে তাহলে ওই বংশ একেবারে মুছে যাবে। আমি আমার কথা অনুযায়ী কাজ শুরু করলাম। সারা বাড়িতে ঘুঙুরের শব্দে থাকা দুষ্কর হয়ে যাচ্ছিল। রত্নাবলী বারবার জ্ঞান হারিয়ে ফেলছে, তীব্র হাওয়া ও বজ্রপাতে সব এলোমেলো হয়ে যাচ্ছিল। তবুও আমি এক মনে উচ্চস্বরে মন্ত্র পাঠ করতে শুরু করলাম। এরপর আমার চোখের সামনে ঘটতে শুরু করলো আশ্চর্য কিছু ঘটনা। বেশ অনেক সময় পর সেই নীল টিয়া পাখিটা আবার এসে উপস্থিত হলো আমার সামনে। তারপর একজন ঋষির বেশ ধারণ করে মন্ত্র পাঠ করতে করতে এগিয়ে যেতে লাগলো জমিদার বাড়ির শেষ প্রান্তের ওই নিম গাছের দিকে। বেশ কিছুক্ষণ পর পরিবেশ পুরো শান্ত হয়ে গেল। রত্নাবলীর জ্ঞান ফিরে এলো। হঠাৎ ওই নিম গাছের ওপর একটা তীব্র বাজ পড়ল। সারা বাড়ির চারপাশ সেই বাজের আগুনের আলোতে আলোকিত হয়ে গেল। আমি দেখলাম একটা নীল টিয়া পাখি ওই আগুনের ভেতর থেকে নিজের বিশাল ডানা মেলে উড়ে এসে আমার সামনে বসলো। আমি হাঁটু মুড়ে পাখিটার সামনে মাথা ঠেকিয়ে প্রণাম জানালাম। চোখ মেলে দেখলাম কোথাও কেউ নেই, শুধুমাত্র একটা উজ্জ্বল নীল পালক পড়ে রয়েছে আমার সামনে। আমি নীলগিরিরাজ ও সেই পর্বতের ঋষিবরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে পালকটি তুলে নিলাম। সবাই যখন আমার কাছে জানতে চাইলেন আমি কাকে প্রণাম করলাম আর কাকেই বা দেখে তখন হাসছিলাম, আমি সবাইকে শুধু এটুকুই বললাম, সবই প্রভু নীলগিরিরাজের আশীর্বাদ। আপনারা অবশ্যই একবার নীলগিরি পার্বত্য অঞ্চলে গিয়ে সেখানে প্রভুর মন্দিরে পুজো দিয়ে আসবেন। তিনি সবকিছু রক্ষা করলেন। আর হ্যাঁ, আপনাদের নবাগত উত্তরাধিকারীটি একেবারে সুস্থ, তার সমস্ত বিপদ কেটে গেছে। এরপর আমি সেখান থেকে বিদায় নিয়ে আমার গ্রামে মায়ের কাছে ফিরে আসি। তারপর আর সেখানে যাওয়া হয়ে ওঠেনি। তাহানাথের কথা শেষ হতেই কিশোরী বলল, কিন্তু আপনি তো বললেন তখনও আপনার তেমন কোনো ক্ষমতা লাভ হয়নি, তাহলে আপনি কিভাবে বুঝেছিলেন হেমনলিনীর প্রেতাত্মার কথা ও তার ঘটানো ঘটনাগুলোর কথা? তোমরা কি ভুলে গেলে আমাকে প্রভু বরদান করেছিলেন যে শুধুমাত্র সেই নীল টিয়া পাখিটিকে আমিই সবসময় দেখতে পাবো, অন্য কেউ তাকে দেখতে পাবে না। আমি যখন সীতারামপুর গ্রামের সীমানা পেরিয়ে গ্রামের ভেতর প্রবেশ করেছিলাম তখনই আমি প্রভুর কাছে সাহায্যের আবেদন করেছিলাম। সেই সময় থেকেই ওই অদৃশ্য নীল টিয়া পাখি আমার সাথেই সর্বক্ষণ সেখানে ছিল, আর আমাকে সেই জানিয়ে দিয়েছিল সমস্ত ঘটনাবলী। তাহলে বিভূতি, এই ঘটনা থেকে কি শিখলে বলো দেখি? তোমরা কতটা বুঝলে? আর কিশোরী, তুমি উঠে তোমার পেছনের দেয়াল আলমারিটা খুলে ওই কাঠের বাক্সটা নিয়ে এসো দেখি। কিশোরী বাস্কটা নিয়ে এসে ঠাকুরমশাইয়ের হাতে দিল। উনি বলতে শুরু করলেন, কারুর ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি অনিবার্য। কারোর সাথে বিশ্বাসঘাতকতা করলে শাস্তি স্বয়ং ঈশ্বর দেন। এইবার ঠাকুরমশাই বাস্ক থেকে একটা উজ্জ্বল নীল পালক বের করে সেটি আমাকেও কিশোরীকে দেখাতেই আমরা দুজনেই মন্ত্রমুগ্ধের মতন তাকিয়ে রইলাম সেই। তার সাথে ঠাকুরমশাই ছোট্ট পুড়িয়া মতো কিছু একটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, নাও, এটা তোমার পাখিটাকে খাওয়াবে, দেখবে সে সুস্থ হয়ে যাবে। কিশোরী আর আমি ঠাকুরমশাইকে প্রণাম জানি বিদায় নেওয়ার সময় দেখলাম চারি দাঁড়িয়ে আছে। আমি বললাম, চারিমা, তোমার হাতে চন্দ্রপুলিগুলো কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল। আমরা আজ আসি, আবার একদিন আসবো এই চন্দ্রপুলি খেতে। কিশোরী তো দারুণ লেগেছে। আচ্ছা কাকাবাবু। কিশোরী আর আমি এইভাবে হাসতে হাসতে পা পাঠালাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এতক্ষণ তোমরা শুনছিলে নীল টিয়া সাথে তারানাথ তান্ত্রিক, পুষ্পা নস্কর মাইতির কলম থেকে। গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিও। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অল করে রাখো, যাতে আমাদের গল্প দেওয়ার সাথে সাথে গল্পটি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আমাদের সকল শ্রোতা বন্ধুকে জানাই গণেশ চতুর্দশীর অনেক শুভেচ্ছা। পুজো সামনে আসছে, পুজো, সেই পুজো উপলক্ষে তোমাদের সবাইয়ের জন্য থাকবে
বিশেষ কিছু গল্প। সেই গল্পগুলিকে শোনার জন্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, আমাদের সাথে চলো, যাতে আমরা তোমাদেরকে নতুন নতুন গল্প শুনিয়ে থাকতে পারি। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। গুড বাই।